আচ্ছা, সো এর আগে যে একটা রেকর্ডিং ছিল ওই রেকর্ডিংটা আর কি আমি এখানে স্টপ করে দিচ্ছিলাম আর কি, এই যে থিটা 90 - থিটার এই জাস্ট একটা ছোট হিসাব বোঝার জন্য। সো এই রেকর্ডিং থেকে আর কি বাকিটুকু পোর্শন আর কি কন্টিনিউ করা হয়েছে। তো আমরা হচ্ছে যেটা দেখতেছিলাম ঠিক আগের রেকর্ডিং যেখানে আমরা শেষ করছিলাম সেটা হচ্ছে এই যে যে থিটাটা। এখন আমরা তো বলছিলাম যে এই যে পোর্শন গুলো এটা হচ্ছে আমরা 90 ডিগ্রি ড্র করে নিছি আর কি, কারণ আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করে নিছি নিজেদের থেকে আর কি। তো আমরা বলতে পারি ইবি এবং ইডিটা হচ্ছে একটা পার্পেন্ডিকুলার আমরা টেনে নিছি। তো ইবিটা যদি পার্পেন্ডিকুলার হয়, যেহেতু এই লাইন আর এই লাইন দুটা প্যারালাল রে হিসাব করছিলাম আমরা, তো এইটা এবং এইটা কি সেম 90 ডিগ্রি হইলো। তো এইটা এবং এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা তো বলছিলাম যে যে এটা প্রতিটা এরিয়াকে থিটা অ্যাঙ্গেলে আর কি রিফ্লেক্টেড হয়েছে। তো এই পুরো জিনিসটা যদি থিটা হইতো, তো এটা থিটা হইলে এই পোর্শনটা কিন্তু 90 - থিটা দাঁড়াইতেছে। তো এইটা যদি 90 - থিটা হয়, এই বাকিটুকু পোর্শন কি, এই যে পুরোটা আবার যেহেতু 90 ডিগ্রি, তো বাকিটুকু থিটা হইতেই হবে। তো এটা যদি এখন থিটা হয় এবং আমরা যে ইসি একটা প্লেন থেকে আরেকটা প্লেনের ডিস্টেন্স থেকে ডি বলছিলাম, তো এটা যদি ডি হয় আর এটা কি থিটা, তো এটা কি যদি এক্স অ্যাক্সিস হয় আর এই পোর্শনটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে কি না এটা কি হবে ডি সাইন থিটা হয়ে যাবে। তাই তো, এটা তো হচ্ছে ডি সাইন থিটা হয়ে যাবে যেহেতু এটা থিটা। এটা কি এটা কি তাহলে এই যে অ্যাঙ্গেলটা এই যে এতটুকু হচ্ছে রাস্তা হচ্ছে ডি কস থিটা, তো এতটুকু ডি সাইন থিটা। তাহলে এই পোর্শনটা ডি সাইন থিটা এবং এই পোর্শনটা ডি সাইন থিটা, এবং এই বিসি প্লাস সিডি এই দুটাই কি আমার এক্সট্রা পাথ ছিল না? তো ডি সাইন থিটা প্লাস ডি সাইন থিটা কত কত হবে, টু ডি সাইন থিটা। তো এটাই আর কি এখানে যে দেখানো হয়েছে যে পাথ ডিফারেন্সটা টু ডি সাইন থিটা। এবং ডিফ্রাকশনের ল অনুযায়ী কি টু ডি সাইন থিটা হচ্ছে এন ল্যামডার ইকুয়াল হইতে হবে, যদি এই দুইটা আর কি পরে আর কি একটা ডিফ্রাকশন প্যাটার্ন আমরা দেখতে পাই আর কি বাই চান্স। সেই ক্ষেত্রে কি ল্যামডা হচ্ছে টু ডি সাইন থিটা হইতে হবে। এই জন্য এখন এই ল্যামডা টু এই ল্যামডা কি বলে এন ল্যামডা ইজ ইকুয়াল টু টু ডি সাইন থিটা, এই ফর্মুলাটাকে আর কি বলা হইতেছে এই যে এন ল্যামডা ইজ ইকুয়াল টু টু ডি সাইন থিটা। এই ফর্মুলাটাকে আর কি বেসিক্যালি ব্র্যাগস ল বলা হইতেছে আর কি। এখন এই ব্র্যাগস লটাতে হচ্ছে কিছু আর কি কন্ডিশন দেওয়া দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যদি আর কি এই থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হইতো, থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হইলে কি ভ্যালু আর কি ওয়ান হইতো, আর সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হইতে হলে ওয়ান হইতো, সেই ক্ষেত্রে কি এন ল্যামডা বাই টু ডি স্মলার দেন অর গ্রেটার দেন কিন্তু ওয়ান হইতো। মানে এন ল্যামডা বাই টু ডি কিন্তু সর্বোচ্চ ওয়ান হইতে পারতো। তো এটা এই যে যে একটা দিয়ে দিয়ে দিছে এটাকে আর কি বেসিক্যালি ব্র্যাগস কন্ডিশন বলা হইতেছে। তার মানে এন ল্যামডা বাই টু ডি হচ্ছে একের থেকে কি মানে বড় হইতে পারবে না, হয়তো ইকুয়াল হইতে পারবে বা ছোট হইতে পারবে, কারণ সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান হয়। তো এই জিনিসটা আর কি একটা ব্র্যাগস কন্ডিশন হিসাবে বলা হইতেছে আর কি। এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে এক্সপেরিমেন্টাল এক্স রে ডিফ্রাকশন মেথড। এখন এই মেথড গুলা কি আমরা একটু বোঝার চেষ্টা করি এবং এই মেথডের পারপোজ গুলা কি আমরা একটু দেখার চেষ্টা করি। তো এই মেথডের পারপোজ গুলা হচ্ছে ম্যাডাম যে 4টা পেজের একটা স্লাইড দিছিলেন, ওই স্লাইড না বেসিক্যালি একটা পিডিএফ দিছিলেন পড়ার জন্য। ওই পিডিএফ গুলা থেকে আর কি এটার পারপোজটা আমি মেবি ওইখান থেকে পড়ছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, খুব সম্ভবত ওইখান থেকে পড়ছিলাম। তো এই যে যে মেথড তিনটা এগুলো এই মেথড তিনটা এই তিনটা আসলে পারপোজটা সম্পর্কে আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের আসলে উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে এই ফর্মুলাটাকে ইউজ করে এই ডি এর ভ্যালুটা বের করা। কারণ ডি এর ভ্যালুটা বের করতে পারলে আমরা ইন্টারপ্লেনার স্পেসিং পেয়ে যাবো, এবং ইন্টারপ্লেনার স্পেসিং পাইলে ওইখান থেকে আমরা ল্যাটিস কনস্ট্যান্ট বাইর করতে পারবো। তারপর হচ্ছে আমরা রেডিয়াস বের করতে পারবো। মানে আমাদের উদ্দেশ্য কিন্তু এই যে ইয়েটা বের করা, এই কি বলে এটাকে, এই ডিটা বের করা। এখন এই ডিটা তো তার মানে আননোন থাকতে হবে, বাকি সব তো আমার পরিচিত থাকতে হবে, রাইট? তো আমার সেই ক্ষেত্রে কি এনটা জানতে হবে, ল্যামডাটা জানতে হবে। এখন ল্যামডা তো আমি আমার একটা ডিজায়ার্ড একটা ল্যামডার একটা মানে এক্সপেরিমেন্টটা তো একটা ডিজায়ার্ড ল্যামডা দিয়ে করবো, একটা মানে ফিক্স করা একটা ল্যামডাকে ইউজ করে করবো। তার মানে আমার কি এই যে থিটার ভ্যালুটা জানার দরকার আছে, তারপরে এন এর ভ্যালুটা জানার দরকার আছে। তো এই যে যে রেস্ট অফ দি আননোনস এন তারপর হচ্ছে থিটার ভ্যালু, এগুলো আমি কিভাবে জানতে পারবো, ওই জানার জন্য আসলে আমার এই বেসিক্যালি এই তিনটা মেথডকে আর কি ফলো করা হয়েছে। তো এই তিনটা মেথডকে ফলো করে আর কি আমরা ওই যে থিটা আর এন এর ভ্যালু গুলাকে জাস্টিফাই করতে পারবো। তো এখানে খুব একটা বেশি কথা বলা নেই, এখানে জাস্ট ফিগারের মাধ্যমে বোঝানো হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে কিছু ওই যে ওই পিডিএফটা রিডিং করলে বোঝা যেতে পারে আর কি। তো আমরা এগুলো একটু এক্সপ্লেন করা শুরু করি, আমরা জাস্ট এই তিনটা মেথড সম্পর্কে একটু জানি আগে। তো প্রথমে বলা হয়েছে এই যে বলা হয়েছে টু স্যাটিসফাই ব্র্যাগস ডিফ্রাকশন ল it is necessary to vary either of the angle of the inclination of the specimen to the beam or the wavelength of the radiation। মানে হচ্ছে আমাদের এই যে ওয়েভলেন্থটা কি ভ্যারি করে করে জানতে হবে, অথবা থিটাটাকে ভ্যারি করে আর কি আমাদের কি এই ডি এর ভ্যালু গুলা বের করতে হবে, এই কথাটা আর কি এখানে বলতে চাইছে। তো ওই ল্যামডার ভ্যালু অথবা থিটার ভ্যালু গুলাকে আর কি জানার জন্য বা ওগুলা আর কি ইনপুট দিয়ে যে ডি এর ভ্যালুটা আউটপুট পাওয়ার জন্য আমরা হচ্ছে তিনটা মেথড ইউজ করব। তিনটা মেথডকে হচ্ছে এক্সরে ক্রিস্টালোগ্রাফি তিনটা স্ট্যান্ডার্ড মেথড বলা হয়। প্রথমে আসে হচ্ছে ল মেথড। তো ল মেথডটা কি, ল মেথডটা হচ্ছে এক্স-রে অফ ক্রিস্টাল ইজ ইরেডিয়েটেড বাই আ রেঞ্জ অফ এক্স-রে ওয়েভলেন্থ। মানে কি আমরা হচ্ছে বিভিন্ন রকম ল্যামডা টেস্ট করে করে দেখবো,
বিভিন্ন রকম ল্যামডা টেস্ট করে করে কি ওই ডি এর ভ্যালুটা বা হচ্ছে এন এর ভ্যালুটা সম্পর্কে জেনে আর কি আমরা হচ্ছে ডি এর ভ্যালুটা বের করার চেষ্টা করবো বিভিন্ন রকম ল্যামডার ভ্যালু টেস্ট করে করে আর কি। কারণ কি এখানে বিভিন্ন রকম ল্যামডার ভ্যালু টেস্ট করে করে তো হচ্ছে ডি এর ভ্যালু বের করা পসিবল আর কি। তো আমরা বিভিন্ন রকম ল্যামডার ভ্যালু টেস্ট করবো কি মানে বিভিন্ন রকম ওয়েভলেন্থ পাঠাবো, বিভিন্ন রকম ওয়েভলেন্থ পাঠায় পাঠায় কি আমরা হচ্ছে একটা টেস্ট করতে পারি আর কি, একটা অ্যানালাইসিস করতে পারি। তারপর একটা সেট আমি এগুলো হচ্ছে আরো একটু পরে আবার হচ্ছে এখানে ফিগারের মাধ্যমে আর কি ক্লিয়ারলি এক্সপ্লেন করবো। তারপর আসে হচ্ছে রোটেটিং ক্রিস্টাল মেথড। রোটেটিং ক্রিস্টাল মেথডটা কি? আ ক্রিস্টাল স্পেসিমেন ইজ রোটেটেড ইন আ বিম অফ মোনোক্রোমেটিক এক্স-রে রেজ। মানে হচ্ছে একটা সিঙ্গেল ক্রিস্টালকে কি আমি হচ্ছে মনোক্রোমেটিক এক্স রে রেখে হচ্ছে রোটেট করে করে হচ্ছে এরিয়া করবো, মানে আমি একটা সিঙ্গেল ডিরেকশন থেকে এরকম হচ্ছে রে গুলো শুট করব, মানে রে গুলো ইনসিডেন্ট করাবো। আর ওই যে যে ক্রিস্টালটা কি আর কি ওই জায়গাটায় আর কি রোটেট করানো হবে, বিভিন্ন ভাবে রোটেট করানো হবে। কেমনে রোটেট করানো হবে ওই হিসাবটা আমরা দেখতে পারবো আর কি একটু পরে। তারপর হচ্ছে পাউডার মেথড হচ্ছে পলিক্রিস্টালাইন পাউডার স্পেসিমেন কেপ স্টেশনারি ইন আ বিম অফ মনোক্রোমেটিক রেডিয়েশন। এবার কি করব, একটা সিঙ্গেল ওয়েভলেন্থেরই আর কি রে আমরা ওইটার উপর ইনসিডেন্ট করব, বাট ভিতরের যে আবার ওই যে স্পেসিমেনটা না, এবার স্পেসিমেনটাকে রোটেট করবো না, স্পেসিমেনটা পুরো পাউডার ফর্মে থাকবে। এটাকে একটা কন্টেনারের মধ্যে পাউডার গুলো রাখবো এবং ওইটাকে স্টেশনারি রাখবো। আমরা কি করব, যেই আমরা পুরো সিস্টেমটাকে আবার রোটেট করবো, পুরো সিস্টেমটাকে রোটেট করলে কি আমরা বিভিন্ন থিটাতে আর কি ইনসিডেন্ট হবে রেগুলা এবার। তো সেই ক্ষেত্রে কি আমরা থিটাটা ভ্যারি করতে পারতেছি। তো ওই যে আমার কি এখানে বলছিল যে হয়তো থিটা ভ্যারি করতে হবে, নয়তো ওয়েভলেন্থ ভ্যারি করে করে চেক করতে হবে আর কি, ডি এর ভ্যালু গুলো বের করতে হবে আর কি, হয়তো থিটা নয়তো হচ্ছে ওয়েভলেন্থ ভ্যারি করে করে। তো এখানে হচ্ছে আমরা জাস্ট থিটাটাকে ভ্যারি করবো এবং কেমনে ভ্যারি করবো এগুলো একটু আমি আর একটু ক্লিয়ারলি পরে এক্সপ্লেন করতেছি আর কি ফিগারের মাধ্যমে। তো of all this, law method is only used for known crystal orientation measurement। মানে যে ক্রিস্টালের ওরিয়েন্টেশনটা আমরা অলরেডি জানি যে কোন দিকে কোন ক্রিস্টালটার কোন এলিমেন্ট গুলা কোন ডিরেকশনে আর কি ইয়ে করা আছে আর কি ফিক্স করা আছে, মানে ওই যে 110 110 001 হাফ 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 এরকম যে কিছু থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেটস ছিল। তো ওইগুলো তো বেসিক্যালি ওরিয়েন্টেশন বলা হইতেছে, মানে কোন ডিরেকশনে কোন ক্রিস্টালের কোন অ্যাটমটা আছে। তো ওই জিনিসগুলোর ডিরেকশন গুলো বোঝার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে এই ল মেথড ইউজ করি, মানে ওগুলো যদি জানা থাকে ডিরেকশন গুলো যদি জানা থাকে সেই ক্ষেত্রে আমরা ল মেথডটা ইউজ করি। তো এখন আমরা হচ্ছে ল মেথডটা এক্সপ্লেন করতে চলে আসি। তো ল মেথডটা হচ্ছে শুধুমাত্র ইউজ করা হয় সিঙ্গেল ক্রিস্টালের জন্য, এটা পলিক্রিস্টালের জন্য ইউজেবল না। এটার জন্য হোয়াইট রেডিয়েশন ইউজ করতে হবে, তার মানে কি মনোক্রোমেটিক লাইট হোয়াইট লাইট ইউজ করতে হবে। এবং এটা কি ক্রিস্টাল ওরিয়েন্টেশন ডিটারমাইন করার জন্য ওই যে কোনটা কোন পজিশনে আছে কি নাই ওইটা ডিটারমাইন করার জন্য এবং হচ্ছে ওইটার কোয়ালিটি ডিটারমাইন করার জন্য ইউজ করা হবে, মানে এগুলো জাস্ট হচ্ছে মেমোরাইজ করার মতো কথাবার্তা আর কি। তো এবার আমি একটু ল মেথডটা কিভাবে কাজ করে আমি একটু দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার একটা ক্রিস্টাল, আমি একটা ক্রিস্টালকে রাখবো, ক্রিস্টালের পিছনে হচ্ছে একটা ফিল্ম রাখবো। ঠিক আছে, একটা ফিল্ম রাখবো। এই ফিল্মে এখন আমরা কি করবো, ক্রিস্টালটাতে হচ্ছে বিভিন্ন ওয়েভলেন্থ মানে হোয়াইট লাইটই পাঠাবো, বাট হচ্ছে বিভিন্ন ওয়েভলেন্থের আর কি রিয়া হচ্ছে পাঠাইতে থাকবো, ইনসিডেন্ট বিম পাঠাইতে থাকবো। তো একটা ওয়েভলেন্থের নির্দিষ্ট ওয়েভলেন্থের ইনসিডেন্ট বিম পাঠানোর জন্য এখানে একটা স্পট তৈরি হবে, আর একটা ওয়েভলেন্থের ইনসিডেন্ট বিম পাঠাবো এখানে একটা স্পট তৈরি হবে। তো এরকম হচ্ছে বিভিন্ন রকম ওয়েভলেন্থ পাঠাইতে পাঠাইতে আমরা হচ্ছে এরকম একটা প্যাটার্ন ফলো করতে পারবো, কারণ কি লাইট গুলো কি ডিফ্রাক্টেড হয়ে বিভিন্ন জায়গায় জায়গায় চলে যাবে। কারণ ডিফ্রাকশন মানে কি, ওই যে বেন্ডিং অফ লাইট ওয়েন ইট এনকাউন্টার্স আ স্মল স্লিট অর আ শার্প অবজেক্ট। তো এই যে যে ইয়েগুলা একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটম, এই যে এই পুরো একটা ক্রিস্টালের ভিতর যে একটা অ্যাটমের পাশাপাশি আরেকটা অ্যাটম থাকে খুবই ক্লোজলি ডিস্টেন্স থাকে, মানে নিজে এদের ভিতর কি অনেক ছোট ছোট ফাঁকা থাকে যেগুলোকে আমরা স্লিট বলতে পারি। তো সেই ক্ষেত্রে কি লাইট গুলো যখন পাস হয় স্লিট দিয়ে পাস হওয়ার সময় কি লাইট গুলো ডিফ্রাক্ট হয়ে এরকম একটা প্যাটার্ন তৈরি করে, বিভিন্ন রকম লাইট এরকম ডিফ্রাক্ট বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করে। তারপর এই প্যাটার্ন গুলাকে অ্যানালাইসিস করে আর কি আমরা আমাদের ওই ওরিয়েন্টেশন বা কোয়ালিটি বের করতে পারি আর কি। কিভাবে এগুলাকে অ্যানালাইসিস করি এগুলো আমাদেরকে জানানো হয়নি, মানে ক্লাসেও বলা হয়নি। জাস্ট আমরা এরকম প্যাটার্ন বের করি, প্যাটার্নটা বের করে আর কি আমাদের মেইন উদ্দেশ্য। প্যাটার্ন গুলো বের করে হচ্ছে আমরা খুব ইজিলি তারপর অ্যানালাইসিস করতে পারবো আর কি। এইভাবে একটা করা হয়, এটা হচ্ছে ট্রান্সমিশনের মাধ্যমে, মানে ট্রান্সমিট করে আর কি প্যাটার্ন গুলো বের করা হইতেছে। আর আরেকটা আর কি সেটা হচ্ছে রিফ্লেকশনের মাধ্যমে দেখবো আর কি আমরা রিফ্লেকশনটা কি হবে। আমরা হচ্ছে এরকম একটা এক্সরে ফিল্মকে এবার হচ্ছে এভাবে রেখে দিব, এক্সরে ফিল্মকে হচ্ছে এভাবে রাখবো, একটা হোল করে দিব। আমরা হচ্ছে হোলের মধ্যে দিয়ে কি ইনসিডেন্ট বিম গুলা পাঠাবো, বিভিন্ন ওয়েভলেন্থের পাঠাইতে থাকবো। তা পাঠাইলে হবে কি, এখন এখানে যেহেতু হচ্ছে ক্রিস্টালের ভিতরে বিভিন্ন রকম জায়গায় আর কি অ্যাটম গুলো আছে, অ্যাটম গুলোর থেকে তো হচ্ছে ওয়েভলেন্থ গুলো হচ্ছে ডিফ্লেক্টেডও হতে পারে আবার হচ্ছে রিফ্লেক্টেডও হতে পারে। তো যদি রিফ্লেক্টেড হইতো তাহলে কি এখান থেকে এসে ওই ওয়েভলেন্থ গুলা কি আবার এরকম রিফ্লেক্টেড হবে, রিফ্লেক্টেড হয়ে কি বিভিন্ন রকম ওয়েভলেন্থের জন্য বিভিন্ন পজিশনে এসে হিট করবে। তো হিট করার ফলে আমরা একটা প্যাটার্ন দেখতে পারবো। তারপরে প্যাটার্নটা থেকে অ্যানালাইসিস করে আর কি আমরা ওরিয়েন্টেশন আর হচ্ছে কোয়ালিটি বের করতে পারবো আর কি। তো বেসিক্যালি ল মেথডের মধ্যে আমরা কি করতেছি,
আমরা হচ্ছে ট্রান্সমিশনের মাধ্যমে ল মেথডটা কন্ডাক্ট করতে পারি, রিফ্লেকশনের মাধ্যমে ল মেথডটা কন্ডাক্ট করতে পারি। আমরা কি করব, আমরা হচ্ছে ক্রিস্টালটার উপরে বিভিন্ন দুইটা সিস্টেমে ক্রিস্টালটার উপর এরকম বিভিন্ন ওয়েভলেন্থের লাইটকে আমরা ইনসিডেন্ট করতে থাকবো। ইনসিডেন্ট করার ফলে এখানে হচ্ছে তারপরে ওই ফটো ফিল্মটার উপর একটা প্যাটার্ন তৈরি হবে। ওই প্যাটার্নটা থেকে অ্যানালাইসিস করে আমরা কাজটা করব। তো এটাই আর কি বেসিক্যালি আর কি আমার ল মেথডটা আর কি। ম্যাডাম ক্লাসে এতটুকু কথাই বলছিল, এর বাইরে আর কোনো কথা জানার দরকার নেই। এটা আরো বেশি, এটা এগুলো তো আসলে আরো ডিটেলস পড়া আছে, যেগুলো আর কি আমাদের লেভেলে না, আরো হয়তো আরো হাই লেভেল আর কি, এটা আরো নেক্সট লেভেলের আর কি ডিটেলস পড়ালেখা আর কি। তো এবার আসি আমরা হচ্ছে 2 নম্বর মেথডটা, যেটা ছিল হচ্ছে রোটেটিং ক্রিস্টাল মেথড। এটা কিছুই না, আমরা এর আগের বার কি, এটা হচ্ছে আমার এক্স রে ফিল্মটা ছিল না, এই যে একটা ফিল্ম, এই ফটোগ্রাফিক ফিল্মটা কি করছি, এবার হচ্ছে আমরা জাস্ট এরকম এই যে মোড়াইছি। মোড়াইলে কি এরকম হচ্ছে, মোড়ানোর ফলে এরকম একটা গোল রাউন্ড একটা শেপ তৈরি করা যাবে। এটা হচ্ছে আমার ওই যে এক্স রে ফিল্মটা। তো এটা একটা এক্স রে ফিল্মকে আমরা হচ্ছে এভাবে মোড়ায় হচ্ছে একটা গোল শেপ তৈরি করে ফেলছি, টিস্যু পেপার রোলের মতো একটা সিলিন্ড্রিক্যাল শেপ তৈরি করে ফেলছি, করলাম। এবার আমরা কি করছি, আমরা হচ্ছে এই রিয়েটার ভিতরে এই যে এই ক্রিস্টালটাকে এই যে যতটুকু ফাঁকা জায়গা থেকে এক্সট্রা বিম শুট করতেছি, একটাই ল্যামডা, এবার সেম আছে, ল্যামডাতে কোনো ডিফারেন্স নেই, সেম আছে ল্যামডা। তো আমরা কি করছি, এর ভিতরে যে ক্রিস্টালটাকে রোটেট করাইছি। তো ক্রিস্টালটাকে যখন আমরা রোটেট করাইছি, এটা থেকে একটা ওয়েভলেন্থ আসছে, ওয়েভলেন্থ এসে কি রিফ্লেক্ট খাবে। তো রিফ্লেক্ট খেয়ে কি এখানে গেছে, বা রিফ্লেক্ট খাইছি বা ডিফ্লেক্টেড হয়েছে, ডিফ্লেক্টেড হয়ে গেল ওয়েভলেন্থ গুলা কি ক্রিস্টাল থেকে রিফ্লেক্ট হয়েছে বা ডিফ্লেক্টেড হয়েছে, হয়ে কি হয়েছে, এই যে আমার ফটোগ্রাফিক ফিল্ম গুলাকে হিট করছে। এখন কি আমি যখন ক্রিস্টালটা রোটেট করাইতেছি, তাহলে কি আমার এই ওয়েভলেন্থ গুলা হচ্ছে বিভিন্ন জায়গায় বাড়ি খেয়ে কি এরকম একটা প্যাটার্ন তৈরি করে ফেলবে। এই যে এরকম এই যে ডটেড ডটেড গুলো, এই যে ডটেড জিনিস দেখতে পারতেছি না আমরা, ডটেড ডট 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 কিছু জিনিস দেখতে পারতেছি না। তো এরকম আর কি, এরকম রিফ্লেক্ট খেয়ে 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 এরকম হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করে ফেলবে। তো তারপর কি করবো, আমরা ফটোগ্রাফিক ফিল্মটা থেকে আর কি এরকম হচ্ছে প্যাটার্ন গুলো নিব, প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে আর কি আমরা ওই আসল হিসাব করবো আর কি আমাদের, মানে অ্যানালাইসিস এর জন্য এখানে আমরা প্যাটার্নটাকে দেখবো আর কি। এখন জাস্ট এখানে প্যাটার্নটা ফর্ম হতেছে কেমনি, আমি এক্সট্রা বিম পাঠাইতেছি, আমার ক্রিস্টালটাকে কেমনে রোটেট করাইতেছি, অ্যাক্সিসে, এই যে অ্যাক্সিসে রোটেট করাইতেছি, রোটেট করাই লিখি এরকম বিভিন্ন ডিরেকশনে ওয়েভ কি বলি, যে ওয়েভলেন্থ গুলা বা এই যে লাইট গুলা বা এক্সরে গুলা কি বিভিন্ন ডিরেকশনে গিয়ে গিয়ে আর কি ফটোগ্রাফিক আর কি হিট করবে। হিট করার ফলে এরকম একটা প্যাটার্ন পাবো। আর এই প্যাটার্নের হচ্ছে যে জিরো, এই বরাবর এটাকে হচ্ছে জিরো ধরে নেওয়া হয়েছে। ওই যে H=0, H=1, H=2, H=-1, -2 এরকম আর কি নাম্বারিং করে দেওয়া হয়েছে। তো ওই প্যাটার্ন গুলা থেকে আর কি আমরা অ্যানালাইসিস করতে পারবো আর কি। তো এটা ছিল আমাদের রোটেটিং ক্রিস্টাল মেথড। তো এবার যদি আসি আমরা পাউডার মেথডে, পাউডার মেথড একটু ফিগারটা থেকে একটু বোঝা কঠিন আছে। এখন এটা নিয়ে বেশি টেনশন নেওয়ার কিছু নাই। আহ এটা আর কি ম্যাডাম, এটা নিয়ে ক্লাসে অনেক কিছু কথা বলছিল, বাট আমিও কাইন্ড অফ আর কি মোটামুটি 100% মনে নেই, ভুলে গেছি। তো এটার হচ্ছে ওই পিডিএফ ম্যাডাম যেটা দিছিল, পিডিএফটা আমি অনেকদিন আগে পড়ছিলাম, 100% ক্লিয়ারলি মনে নেই, যতটুকু মনে আছে আমি ততটুকু আর কি দেখাইতেছি, আবার পড়া লাগবে। ওই পিডিএফটা আবার পড়া লাগবে, পিডিএফটা পড়লে পাউডার মেথডটা অনেক ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, ওখানে জাস্ট আধা পৃষ্ঠার মতো একটা ডেসক্রিপশন দেওয়া আছে, আহামরি কিছু না। তো এটা আমি যতটুকু আপাতত মনে আছে আমি ততটুকু বোঝার দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই যে যে একটা যে এটা একটা কন্টেইনার, ঠিক আছে, এই কন্টেইনারের ভিতরে আমরা ক্রিস্টালটাকে একদম গুঁড়া গুঁড়া করে পালভারাইজড করে ক্রিস্টালটাকে এর ভিতরে রাখছি, মানে ক্রিস্টালটাকে একটা সলিড ক্রিস্টাল আকারে নেই। আমরা এটার ভিতরে আর কি পাউডারটি ইনপুট দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর আমরা কি করছি, এটাকে আর কি একটা হ্যান্ডেলের মাধ্যমে, যে এই যে একটা হ্যান্ডেলের মাধ্যমে এটাকে ধরে রাখছে, ঠিক আছে। কারণ আমি যদি হ্যান্ডেলটাকে রোটেট করি তাহলে কিন্তু আমার এই কন্টেনারটাও রোটেট হবে। এই যে এই জিনিসটাকে যদি আমি রোটেট করি, রোটেট করলে কিন্তু এই জিনিসটা পুরোপুরি রোটেট হইতেছে। তো এই রোটেশনটা হচ্ছে ফাই ফাই পরিমাণ রোটেশন বলা হয়েছে আর কি। ঠিক আছে, ফাই পরিমাণ রোটেশন বলা হয়েছে। এবং আমি যদি এখান থেকে একটা এক্সট্রা বিম শুট করি, এই এক্সট্রা বিমটা এখান থেকে কি ডিফ্লেক্টেড হয়ে যাবে, ওই যে লাইটটা বেন্ড হয়ে যাবে, এখান থেকে লাইটটা গিয়ে কি বা এক্সরেটা গিয়ে কি বেন্ড হয়ে যাবে, কিছু পরিমাণ বেন্ড হয়ে গিয়ে এই একটা কাউন্টারে হচ্ছে ওই ডিফ্লেক্টেড বিমটা ধরা পড়বে। মানে আমার ডিফ্লেকশন প্যাটার্ন কিন্তু কাউন্টারে দেখা যাবে, ঠিক আছে। আর এই যে এই বরাবর সোজা রাস্তা বরাবর যেটা দেখানো হয়েছে, এই যে বিম ট্র্যাপ, মানে যে বাকিটুক বিম যেটা পাস হয়ে চলে যায়, এটা বিমের ট্র্যাপের ভিতর গিয়ে ধরা পড়বে। তো এটা হচ্ছে তার সেই যে হরাইজন্টাল পুরো ফুল অ্যাক্সিসটা। তো তার এই অ্যাক্সিস থেকে 2θ পরিমাণ সবসময় রিয়েটা রিফ্লেক্ট হয়ে যাবে, লাইটটা আর কি রিফ্লেক্ট হয়ে যাবে সবসময় 2θ পরিমাণ যে কি বলে ডিফ্লেক্টেড হয়ে যাবে। ডিফ্লেক্টেড হয়ে কাউন্টারে ধরা পড়বে, তো কাউন্টারে হচ্ছে ডিফ্লেক্টেড বিমটা আর কি ধরা পড়তেছে কাউন্টারে গেল। এবং এই যে যে পুরো সিস্টেমটা, পুরো এটা হচ্ছে পুরো সিস্টেমটা এট দ্য সেম টাইম এই ফাই পরিমাণ আর কি এই জিনিসটা, এই যে এই পাউডারটা আর কি রোটেট হতে থাকবে এই কন্টেনারটা এটার মাধ্যমে। এবং আমরা কি করব, এটা এটা স্টেশনারি আছে, এই ইনসিডেন্ট এটা স্টেশনারি আছে, এখান থেকে মারতেছি। কিন্তু আমি যে এই যে পুরা যে আমার সিস্টেমটা না, পুরো সিস্টেমটা এখান থেকে আমি যে এই অ্যাক্সিস বরাবর এই যে, মানে বেসিক্যালি আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে, আচ্ছা ওইটা একটু হ্যান্ড করছে। হ্যাঁ, তো আমি যেটা বুঝিয়ে দিতেছি, একটা হচ্ছে আমি যে এই বরাবর ফাই পরিমাণ রোটেশন করতেই থাকবে, এই রোটেশনটাও চলবে। আবার এট দ্য সেম টাইম আমার হচ্ছে
এই যে এটা যদি আরেকটা অ্যাক্সিস হয়, এই অ্যাক্সিস বরাবর পুরা সিস্টেমটাকে, এই অ্যাক্সিস বরাবর পুরা সিস্টেমটাকে কি আমি এমনি হচ্ছে রোটেট করতে থাকবো আর কি, থিটা পরিমাণ এভাবে রোটেট করতে থাকবো। তো যদি রোটেশন আমি করি এরকম দুই অ্যাক্সিসে কি দুইটা জিনিস দুইভাবে রোটেট করতেছি, তো রোটেট করব এবং কি এই কাউন্টারে আর কি এই যে ডিফ্লেক্টেড প্যাটার্ন গুলো আসতে থাকবে এবং এখানে কি একটা ডিফ্লেকশন প্যাটার্ন আমরা দেখতে পারবো। তো এই ডিফ্লেকশন প্যাটার্ন থেকে আমরা মনে আছে আমরা যে যখন ওয়ান ওয়ানে হচ্ছে ওই যে ফিজিক্স ল্যাবে হচ্ছে যারা হচ্ছে এই এক্সরে ডিফ্রাকশনের হচ্ছে ইয়েটা করছিলাম, কি বলে এক্সপেরিমেন্টটা করছিলাম, তারা দেখছিলাম যে একটা গ্রাফ ট্রেস হয়েছিল। গ্রাফটা ট্রেস হয় কেমনি, এই যে এখানে যে ডিফ্লেকশন প্যাটার্ন গুলো তৈরি হয় কাউন্টারটার মধ্যে, ওই কাউন্টারের ডিফ্লেকশন প্যাটার্নটাকে ধরে বা ডিফ্লেকশন প্যাটার্নটা থেকে অ্যানালাইজ করে এরকম একটা গ্রাফ বানাইছিলাম আমরা, মনে আছে? এরকম একটা গ্রাফ বানাইছিলাম। তো ওই এটাই আর কি ওই ওই গ্রাফটা আর কি এই মেকানিজম থেকে আর কি বেসিক্যালি তৈরি হয়। তো আমি যদি একটা কুইক সামারি দিই, বেসিক্যালি এটা হচ্ছে একটা পাউডার, পাউডারটা একটা কন্টেনারের ভিতরে রাখা হয়েছে এবং কন্টেনারটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর অলরেডি এটার ভিতরে রোটেট করা হইতেছে। এটা কি ফাই রোটেশনে রোটেট করা হইতেছে, ফাই পরিমাণ রোটেট করা হইতেছে ওইটার অ্যাক্সিসে আর কি। এবং এটা হচ্ছে কি একটা বিম কাউন্টার, এই কাউন্টারটাতে কি হচ্ছে আমার ডিফ্লেক্টেড বিম গুলো আসতেছে এবং ডিফ্লেক্টেড বিম গুলো যেখানে এসে লাগতেছে ওইখানে ডিফ্লেকশন প্যাটার্ন তৈরি হইতেছে কাউন্টারটার মধ্যে। এবং এটা হচ্ছে একটা বিম ট্র্যাপ যেখানে কি আমার ডিফ্লেকশন প্যাটার্ন গুলা এখানে হচ্ছে সোজা চলে যাইতেছে আর কি। গেল। এখন এই ডিফ্লেক্টেড বিম গুলা কি টু থিটা করে করে এই যে হরাইজনের সাথে টু থিটা করে করে হচ্ছে ডিফ্লেক্টেড হয়ে কাউন্টারে এসে রেকর্ড হইতেছে। এবং এই পুরা সিস্টেমটাকে কি আমি ঘুরাইতেছি, পুরা সিস্টেমটাকে ঘুরাইতেছি, যার ফলে এখানে এক এক সময় এক এক রকম প্যাটার্ন তৈরি হইতেছে। গেল। তো এই এক এক রকম প্যাটার্ন তৈরি হওয়ার ফলে কি একটা গ্রাফ ট্রেস হবে, ওই গ্রাফটা আর কি বেসিক্যালি এইটা, এটাই সে হচ্ছে যে গ্রাফের প্যাটার্নটা এরকম একটা তৈরি হবে। তো এরকম বিভিন্ন গ্রাফের প্যাটার্নে দেখবো যে বিভিন্ন রকম পিক আমরা দেখছিলাম, পিকে প্রতিটা পিকে কি একটা করে ডিফ্লেকশন তৈরি হয়েছিল আর কি। তো এরকম প্রতিটা পিকের উচ্চতাটা কেমন বা পিকের সাইজটা কেমন, পিকের সাইজ দেখে দেখে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাটমের কি ওরিয়েন্টেশন গুলো বের করতে পারবো, মানে মিলার ইন্ডাইসেস বের হবে। আর মিলার ইন্ডাইসেস থেকে কি আমরা হচ্ছে ওই অ্যাটমের পজিশন গুলা, তারপর হচ্ছে অ্যাটমের কি দিয়ে জানতে পারবো আমরা ওই যে ল্যাটিস কনস্ট্যান্ট, এই হ্যান ত্যান অনেক কিছু জানতে পারবো। তো বেসিক্যালি এই যে যে আমার পাউডার মেথড থেকে এরকম একটা গ্রাফ ট্রেস করা হয়, গ্রাফ থেকে আর কি মিলার ইন্ডাইসেস বের করা হয়। এতটুকু কথা লিখে দিতে পারলেই হবে। এখন আমি কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে যে জিনিসগুলো, আচ্ছা এটারই আর কি বেসিক্যালি এরকম একটা গ্রাফ দেখানো হয়েছে আর কিছু না। তো আম, আচ্ছা এটা হচ্ছে গ্লাসের ক্ষেত্রে দেখানো হয়েছে। এখন গ্লাসটা একটা অ্যামারফাস আমরা জানি, রাইট? অ্যামারফাস খুব সম্ভবত মানে হচ্ছে নন ক্রিস্টালাইন, এই জন্য হয়তো আর কি এরকম ডিফ্লেকশন খুব একটা বেশি হয়নি, যেহেতু নন ক্রিস্টালাইন এরকম কিছু একটা হবে। এটা আর কি খুব একটা ইম্পর্টেন্ট গ্রাফ না। এখন তো এটার সাথে আর কি এই স্লাইডের জিনিসপাতি শেষ, এখন একটা জিনিস জানা রাখি, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে অনেক হায়ার লেভেলে অনেক ডিটেলস পড়াশোনা আছে। এখন আমাদের স্লাইডে অত ডিটেলস ব্যাখ্যা করা নেই, ম্যাডাম যে পিডিএফটা রিডিং করতে দিচ্ছেন ওইখানেও একদম বেশি ডিটেলসে ব্যাখ্যা করা নেই। জাস্ট এই জিনিসগুলো নিয়ে একটা ব্রিফ ওভারভিউ দেওয়া আছে, মানে এটা সম্পর্কে একটা বেসিক নলেজ জানলে হলো। এবং আমি এই ক্লাসের ভিতর যে কথাগুলো বলছি এগুলো নিয়ে ম্যাডামও ক্লাসে মানে এই কথাই বলছিল, মানে 100% এরকম না হলেও নিয়ারলি 80 থেকে 90% এসব কথাই বলছিল। এবং এগুলো এত ডিটেলস এক্সপ্লেন করে। তো আমি যতটুকু বলছি অতটুকু জানা যায়নি, যতটুকু হচ্ছে পরীক্ষায় লেখা পসিবল জাস্ট ওইটুকু কথা জানলেই হইতেছে, এগুলো এত ডিটেলস জানার দরকার নেই। মানে এগুলো তো কাইন্ড অফ অনেকটা মানে মানে বলা যায় যে মানে 50% মানে মুখস্থ কথাই হয়ে গেল আর কি। কারণ এগুলো আসলে মানে জাস্ট একটা বেসিক ওভারভিউ দেওয়া হয়েছে, তো একদম 100% বোঝারও সুযোগ নেই, 100% প্রতিটা জিনিস আর কি জানার সুযোগও নেই। কারণ এই লেভেল এগুলোর দরকারই নেই আর কি। এই জন্য আর কি যতটুকু জানা হয়েছে আমি যতটুকু কথা বলছি এতটুকু কথা অনুযায়ী আর কি পরীক্ষা এক্সপ্লেন করে দিলে আর কি এনাফ হবে। কারণ ম্যাডামও ক্লাসে মানে এই কথাই বলছিল আর কি, 80-90% এতটুকু কথাই বলছিল আর কি। 10% কথা এক্সট্রা বলতে পারে যেগুলো আর কি হয়তো আমি বলতে পারি না বা ভুলে গেছি আর কি। তো এগুলো এর বেশি আসলে জানার কোনো দরকারই নেই, যতটুকু বুঝাইছি এর বাইরে আসলে জানার কোনো মানে হয় না আর কি। গেল। তো এবার হচ্ছে আমি জাস্ট এই রেকর্ডিং এ লেকচার 9টা শেষ করে দেখাই দিতেছি। তো এখানে হচ্ছে কিছু জিনিসপাতি আছে, সেটা হচ্ছে বন্ডস ইন সলিড। এই বন্ডস ইন সলিডে খুবই হচ্ছে ইজি ইজি কথা বলা আছে। আমি সবকিছু পড়বো না, যেমন প্রাইমারি বন্ড, সেকেন্ডারি বন্ড, আমি জাস্ট একটু কুইক ওভারভিউ দিয়ে চলে যাইতেছি। তো বন্ডস ফর্মেশন এখানে একটা কথা বলেছে কোহেসিভ ফোর্স। তো কোহেসিভ ফোর্স থেকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেফিনেশন, পরীক্ষা আসে আর কি টার্ম ফাইনালে। তো কোহেসিভ ফোর্স হচ্ছে বলা হচ্ছে যে the solid is formed and remains stable in structure due to the existence of attractive interatomic force which hold them together। মানে একটা সলিড তো হচ্ছে যে আমি ইন্টারঅ্যাটমিক প্লেনার ইন্টার অ্যাটমিক স্পেস সম্পর্কে তো পড়ে আসছি, ক্লাস 8-9 থেকে পড়ে আসছি। তো ইন্টার অ্যাটমিক স্পেস যত কম তত কি জিনিসটা কি সলিড, ইন্টার অ্যাটমিক স্পেস যত বাড়বে সেটাকে আস্তে আস্তে লিকুইড হবে, ইন্টার অ্যাটমিক স্পেস যখন আরো বাড়বে তখন এটা গ্যাসিয়াস হয়ে যাবে। এখন ইন্টার অ্যাটমিক স্পেস যত কম তার মানে কি একটা অ্যাটম সাথে আরেকটা অ্যাটমের ইন্টার অ্যাটমিক যেই ইয়াটা অ্যাট্রাকশনটা, মানে একটা অ্যাটম আরেকটা অ্যাটম যে অ্যাট্রাক্ট করে রাখছে, এই অ্যাট্রাকশনটা অনেক হাই একটা অ্যাট্রাকশন। তো এই অ্যাট্রাকশনটা যত হাই হবে স্পেসটা তত ছোট হবে, জিনিসটাও কি সলিড ফর্ম আকারে ধারণ করবে আর কি। তো সেই ইন্টারঅ্যাটমিক ওই অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাটমিক ফোর্সের কারণে এই যে সলিডটা ফর্ম হইতেছে, ওই
ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকটিভ ফোর্সটাকে হচ্ছে বেসিক্যালি কোহেসিভ ফোর্স বলা হইতেছে, আর কিছু না। এখন এই ফোর্সটা অনেক কারণে আসতে পারে। সে কি কি কারণে আসতে পারে ওটা আমরা আসতেছি অলরেডি, একটু পরে আর কি এক্সপ্লেন করবো। ম্যাথমেটিক্যাল কিছু জিনিসপাতি আছে স্লাইডটা। তারপর হচ্ছে কোহেশন সলিড অ্যাকচুয়ালি অকার্স ডিউ টু অ্যাট্রাকটিভ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। বেসিক্যালি আর কি কুলম্ব ফোর্সের কারণে, মানে পজিটিভ আর নেগেটিভ চার্জে কুলম্ব ফোর্সের কারণে আর কি একটা সলিড হচ্ছে সলিড আকারে ধরে রাখে, একটা থেকে অ্যাট্রাক্ট করে তার কাছে ধরে রাখে আর কি। মানে বেসিক্যালি আমরা কুলম্ব ফোর্সই বলে দিতে পারি এই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্সটাকে আর কি। তো ইউজুয়ালি ম্যাগনেটিক এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্সেস হ্যাভ নেগলিজিবল কন্ট্রিবিউশন টু কোহেশন। মানে এই কোহেশনের ভিতরে আমরা শুধুমাত্র আর কি কুলম্ব ফোর্সটাকেই অ্যাকাউন্টে নিতেছি, আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বা ম্যাগনেটিক ফোর্সকে এখানে অ্যাকাউন্টে নিতেছি না। তো এই কোহেসিভ ফোর্সকে এখন কোহেসিভ এনার্জিকে আমরা বলতে পারতেছি হচ্ছে ফ্রি অ্যাটম এনার্জি মাইনাস ক্রিস্টাল এনার্জি। এখন এই ক্রিস্টাল এনার্জিটা আসলে কি? ক্রিস্টাল এনার্জি হচ্ছে একটা সলিড যখন বন্ডেড অবস্থায় থাকে, যখন NaCl একসাথে NaCl ফর্ম করে আছে, তখন তাদের বন্ডের যে এনার্জিটা, ওই বন্ডটাকে ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগবে ওই পরিমাণ এনার্জি নিয়ে তো তারা বন্ডটা ফর্ম করে আছে, রাইট? তো ওই বন্ডের এনার্জিটাকে হচ্ছে বেসিক্যালি ক্রিস্টাল এনার্জি বলা হইতেছে, ঠিক আছে? এবং যখন Na আলাদা ছিল এবং Cl- আলাদা ছিল, Na+ এবং Cl- আলাদা আলাদা হিসাবে ছিল, তখন তাদের যে এনার্জিটা ছিল ওইটাকে তাদের ফ্রি এনার্জি বলা হইতেছে, ফ্রি অ্যাটম এনার্জি বলা হইতেছে। যখন আলাদা ছিল, Cl যখন আলাদা ছিল, তো তখন Na আর Cl এর আলাদা আলাদা এনার্জিকে আমরা ফ্রি অ্যাটম এনার্জি বলতেছি। তো বেসিক্যালি আমাদের হচ্ছে এই অ্যাটম গুলা হচ্ছে কেন ফর্ম হয়, মানে সলিড গুলা কেন ফর্ম হয়? Na আর Cl তো আলাদা আলাদা ছিল, এদের NaCl ফর্ম হওয়ার পিছনে রিজনটা কি আমরা পড়ে আসছি 9-10 থেকে, যে এদের পোটেনশিয়াল এনার্জি কমাইতে হবে, মানে লিস্ট পরিমাণ পোটেনশিয়াল এনার্জি যাতে গেইন করতে পারে। মানে একটা পৃথিবীতে মানে এরা তো স্টেবিলিটি গেইন করতে চায়। তো যে কোনো একটা অবজেক্ট হচ্ছে ততই তো স্টেবল হবে যার পোটেনশিয়াল এনার্জি যত কম হবে। তো এই ক্ষেত্রে এদের ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কমানোর জন্য কি করে, এরা বন্ড ফর্ম করে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে দেয়। তো যেই পরিমাণ এনার্জিটা আসলে তারা রিলিজ করে দিতেছে, ওই এনার্জিটাই কিন্তু আসলে কোহেসিভ এনার্জি বলা হইতেছে। মানে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি তারা রিলিজ করে দিতেছে, দেওয়ার ফলে কি তারা একজন একজনকে তারপর অ্যাট্রাক্ট করতেছে। তা আমি যদি ওই পরিমাণ এনার্জি তাদের অ্যাট্রাকশনের ভিতরে আর কি দেই, তাহলে তো ওই তাদের ভিতরে অ্যাট্রাকশনটা কি ওভারকাম করে ভেঙে যেতে পারবে। তো ওই যে যে একজন একজনকে অ্যাট্রাকশনের ফলে যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিটা তৈরি হইতেছে, ওইটার ফলে তো হচ্ছে কি ওরা একজন একজনকে অ্যাট্রাক্ট করে রাখছে, ওই এনার্জিটাকে আর কি বেসিক্যালি কোহেসিভ এনার্জি বলা হইতেছে আর কি। মানে ফ্রি অ্যাটম এনার্জিতে তাদের একটা এনার্জি ছিল, তারা বন্ডটা ফর্ম করছে, ফর্ম করার ফলে কি কিছু পরিমাণ এনার্জি তারা কি রিলিজ করে দিচ্ছে এনভায়রনমেন্টে, ওই এনার্জিটা বেসিক্যালি কোহেসিভ এনার্জি বলা হইতেছে। আবার ওই কোহেসিভ এনার্জিটা হচ্ছে তাদের মধ্যে আসলে অ্যাট্রাকটিভ ফোর্সের এনার্জিটা কেন, কারণ ওই যে যেই এক্সট্রা এনার্জিটা ওটা যদি আমি তাদের ভিতরে ইনপুট দেই তাহলে কি তাদের বন্ডটা ইজিলি ভেঙে যাবে, তাদের অ্যাট্রাকশনটা ওভারকাম হয়ে যাবে। তো ওই জন্য আর কি এখানে বলা হয়েছে কোহেসিভ এনার্জি ইজ ইকুয়াল টু ফ্রি অ্যাটম এনার্জি মাইনাস ক্রিস্টাল এনার্জি। তো a crystal is only stable when the total energy of it is lower than that of the free atom of the molecules. তো একটা ক্রিস্টাল তখনই স্টেবল হবে যখন তার টোটাল এনার্জিটা কি তার হচ্ছে ফ্রি অ্যাটম এনার্জি থেকে কম হবে আর কি। টোটাল এনার্জিটা হচ্ছে ফ্রি অ্যাটম এনার্জি থেকে যখন কম হবে তখন একটা ক্রিস্টাল স্টেবল হবে। তারপর এখানে হচ্ছে কিছু প্রাইমারি বন্ডস এবং সেকেন্ডারি বন্ডস এর কিছু কথা বলা হয়েছে। তো প্রাইমারি বন্ডস আসলে কাকে বলা হইতেছে, যদি একটা বন্ড ফর্ম হওয়ার সময় ইলেকট্রন পুরোপুরি ট্রান্সফার হয়ে যায়, মানে বেসিক্যালি আয়নিক বন্ড। আয়নিক বন্ডে কি ইলেকট্রন পুরোপুরি ট্রান্সফার হয়ে যাইতেছে বা শেয়ার্ড হয়ে যাইতেছে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে। তো সেই কোভ্যালেন্ট বন্ড আর হচ্ছে রিয়াকে, আয়নিক বন্ডকে আমরা এখানে হচ্ছে প্রাইমারি বন্ডের আন্ডারে রাখতেছি। তো এটা হচ্ছে শর্ট রেঞ্জে কাজ করে এবং এটা হচ্ছে স্ট্রং হয়। তো এটা কি ঠিক উল্টা হবে যদি অ্যাটম গুলো শেয়ার না হয়? এখন অ্যাটম শেয়ার হয় না, এরকম বন্ড কি কি আছে? হাইড্রোজেন বন্ড আছে, তারপর হচ্ছে এরকম আরো অনেক ধরনের বন্ড আছে, হাইড্রোজেন বন্ড টাইপের আরো হ্যান্সার অনেক বন্ড আছে, ওগুলো আর কি বেসিক্যালি সেকেন্ডারি বন্ডের মধ্যে পড়তেছে, কারণ কি ওইখানে কোনো ইলেকট্রন শেয়ারও হইতেছে না কোভ্যালেন্টের মতো, আবার হচ্ছে ইলেকট্রনের হচ্ছে ট্রান্সফারও হইতেছে না। যেমন এই যে বলে দিচ্ছে যে ডাইপোলার ইন্টারঅ্যাকশন অফ মলিকুলস আর অ্যাটমস, মানে বেসিক্যালি হচ্ছে হাইড্রোজেন বন্ড, তারপর ওই যে আরো কিছু বন্ড আমরা পড়ছি না 11-12, তো ওই টাইপের বন্ড গুলার কথা বলা হয়েছে আর কি। তারপর এগুলো হচ্ছে বলে দেওয়া হয়েছে যেটা লং রেঞ্জে কাজ করে, এটার ফোর্স উইক হয়। তারপরে যে আছে এখানে বলে দিচ্ছে যে মলিকুলার বন্ড, হাইড্রোজেন বন্ড এগুলো হচ্ছে সেকেন্ডারি বন্ডের আন্ডারে পড়তেছে, এখানে বন্ডের হচ্ছে এনার্জি দিয়ে দিচ্ছে, টাইপস গুলা দিচ্ছে। মেটালিক বন্ড হচ্ছে প্রাইমারি বন্ডের মধ্যে পড়তেছে। তো এখানে আয়নিক বন্ডের কিছু জিনিসপাতি দেওয়া আছে, এটা আমার দেখানোর দরকার নেই, এগুলো হচ্ছে বাচ্চা ক্লাস স্লাইড। এখানে আয়নিক বন্ডের কিছু প্রপার্টিস দেওয়া আছে, এগুলো আমার বলার দরকার নেই, এগুলো সবাই জানে। কোভ্যালেন্ট বন্ড নিয়ে কিছু কথা বলা হয়েছে, আমার আশা করি এখান থেকে কিছু পড়ানো লাগবে না। তারপর এখানে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের কিছু প্রপার্টিস দেওয়া হয়েছে, তো এগুলো নিয়ে আশা করি কিছু কথা বলা লাগবে না, পড়লে রিডিং করলে বোঝা যাবে, 9-10 এর পড়া বেসিক্যালি। আর মেটালিক বন্ডটা হচ্ছে আমরা হচ্ছে অনেকে পড়ছি অনেকে পড়িনি, অনেকে জানি, আমি স্টিল মেটালিক বন্ড একটু বলে দিতেছি। মেটালিক বন্ডটা আসে কেমনি হচ্ছে আমরা কেমিস্ট্রিতে কিন্তু হচ্ছে 1-1 পড়ছি যে ওই যে ইলেকট্রন পুলের মাধ্যমে, মানে ইলেকট্রন পুল, PWL পুল। মানে বেসিক্যালি কি হয়, এই মেটাল গুলো তো হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোপজিটিভ হয়, এরা কি এত ইজিলি হচ্ছে রিডোনেট করে দিতে পারে, তাদের ইলেকট্রন গুলো ডোনেট করে দিতে পারে, রাইট? তো একটা মেটাল আরেকটা মেটালের সাথে কিভাবে থাকে,
তাদের যে ফ্রি ইলেকট্রন গুলো না, ফ্রি ইলেকট্রন গুলা আশপাশে এরকম ভাসতে থাকে, তাদের প্রত্যেকের পাশে এরকম ছড়ায় যায়। কারণ কি, প্রত্যেকের একটা করে যে ইলেকট্রন থাকে, যেটাকে কি হচ্ছে ডোনেট করতে পারে। ধরলাম আমি সোডিয়াম ধরলাম, তো সোডিয়ামের কি ব্যালেন্স সেরা কি ইলেকট্রন থাকে না, ওই ইলেকট্রনটা কি একটা ওইটাই তো সে ডোনেট করে দেয় বেসিক্যালি, রাইট? তো ওইরকম প্রতিটা সোডিয়ামের কি নিজস্ব যতগুলো ইলেকট্রন আছে না, সব সোডিয়াম গুলো কাছে থাকে, ওদের ইলেকট্রন গুলো এভাবে ভাসতে থাকে। তো সবগুলো ইলেকট্রন যখন ভাসতে থাকে, সবগুলো ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ ক্রিয়েট করে, এবং এই যে প্রতিটা আর কি সোডিয়ামকে একটা পজিটিভ চার্জ। তো ওই ইলেকট্রনের নেগেটিভ চার্জ গুলা একটা কি একটা মানে বেসিক্যালি একটা পুল বলতে পারি, একটা পানি বলতে পারি, মানে একটা পানি একটা অংশ বলতে পারি, যেখানে কি পুলটা হচ্ছে ইলেকট্রনের পুল, মানে কি ইলেকট্রনের সমুদ্র দিয়ে ভরা আর কি। এই ইলেকট্রনের সমুদ্রের ভিতরে যদি আমি একটা নেগেটিভ চার্জ হলো সমুদ্রের ভিতরে যদি আমি এরকম পজিটিভ কিছু চার্জ রাখি, তাহলে ওগুলো কি ওটার প্রতি ইজিলি অ্যাট্রাক্টেড হয়ে কি একটা একটার সাথে এরকম লেগে থাকবে। তো এটাকে এই জন্য ইলেকট্রন পুল মেথড বা ইলেকট্রন পুল মডেল বলা হইতেছে, বা ওই যে ডিলোকালাইজড ইলেকট্রন গুলো, যে ফ্রি ইলেকট্রন গুলো, আর ওই সে আমার সে মেটালের আয়ন গুলো আর কি। এভাবে আর কি মেটাল বন্ড গুলো একটা একটার সাথে আর কি আবদ্ধ হয়ে থাকে আর কি। ওই ভাস্ট একটা সি অফ ইলেকট্রন গুলা কি আমার ওই পজিটিভ ক্যাটায়ন গুলাকে আর কি অ্যাট্রাকশনের মাধ্যমে ধরে রাখতেছে আর কি। তো এটাই আর কি বেসিক্যালি আর কি মেটালিক বন্ডস। তো এখানে হচ্ছে মেটালের কিছু প্রপার্টি দেওয়া হয়েছে, যেটা আর কি বলার কোনো দরকার নেই, এগুলো আমরা কেমিস্ট্রিতে হাজারবার পড়ছি, আর এগুলো 9 10 পড়া বেসিক্যালি। তারপর এখানে হাইড্রোজেন বন্ড নিয়ে কিছু কথা বলা আছে, এগুলো সবাই জানে, আমি হাইড্রোজেন বন্ড নিয়ে এক্সপ্লেন করতেছি না। এখানে হাইড্রোজেন বন্ডের কিছু প্রপার্টিজ বলে দেওয়া হয়েছে। তারপর এখানে মলিকুলার বা ভ্যান্ডার ওয়ালস বন্ড বলে দেওয়া হয়েছে, এগুলো আসলে 9 10 11 12 আমরা পড়ছি ভ্যান্ডার ওয়ালস বন্ড, তো এটা নিয়ে আমি এখানে কথা বলবো না। আর এখানে কিছু প্রপার্টিজ দিয়ে দিচ্ছে, যেগুলো আর কি নর্মাল জিনিসপাতি আর কি, একবার নিজে রিডিং করলে বোঝা যাবে আর কি। তো আমি মেইনলি হচ্ছে এই স্লাইড থেকে কন্টিনিউ করবো, কারণ এর আগ পর্যন্ত হচ্ছে সব আলতু ফালতু পড়া, ম্যাডামও ক্লাসে এগুলো নিয়ে খুব একটা পড়ায়নি, কারণ জানি যে এগুলো আমরা এমনি বুঝি, জাস্ট আর কি সিলেবাসের জন্য আর কি স্লাইড ইনক্লুড করা হয়েছে। তো আমরা হচ্ছে এই স্লাইডের মেইন টপিকে চলে আসি, যেটা আর কি মেইন উদ্দেশ্য এই স্লাইডটা পড়ানো, সেটা হচ্ছে কোহেসিভ ফোর্সের ডেরিভেশন। কোহেসিভ ফোর্স এর আমরা মেইনলি বেসিক্যালি এখন ডেরিভেশন দেখবো আর কি, এই যে কোহেসিভ ফোর্সের ডেরিভেশন, এই 3টা 4টা স্লাইড ধরে। তো আমরা দেখা শুরু করি। তো আমরা অলরেডি জানি যে হচ্ছে যখন হচ্ছে কোহেসিভ ফোর্স হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডাইপোলের জন্য তৈরি হতে পারে আর কি কোহেসিভ ফোর্স গুলা। তো একটা ডাইপোলে হচ্ছে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড থাকে, ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড কিন্তু আমরা সূত্র পড়ে আসছি, একটা ডাইপোলের একদম ঠিক সেন্টার বরাবর যে ইলেকট্রিক ফিল্ড, এই পার্টটা হচ্ছে ক্লাসে ম্যাডাম হচ্ছে অনেক ফাস্ট পড়াই দিছিল। এটা হচ্ছে আমি একটু এই কথাগুলো আর কি 18 ব্যাচের রেকর্ডিং এ আক্তার স্যারের ক্লাস থেকে দেখছিলাম। সেটা হচ্ছে আমরা তো জানি যে এটা হচ্ছে একটা ডাইপোল, এটা একটা ডাইপোল, এই ডাইপোল থেকে কি সেন্টার থেকে সেন্টার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে কি নির্দিষ্ট ডিস্টেন্স দূরে এই যে এই পয়েন্টটা যদি একটা পি পয়েন্ট হয়, এই পি পয়েন্টে কি একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, right? একটা নেট ইলেকট্রিক ফিল্ড কাজ করে। তো ওই নেট ইলেকট্রিক ফিল্ডের কিন্তু আমরা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা পড়ছিলাম, ওই যে 1/4 পাই এপসাইলন নট পি। পিটা হচ্ছে যেখানে ডাইপোল স্ট্রেংথ, পিটা কি এই যে এই দুইটার ভিতরে এই যে যদি প্লাস কিউ হয়, এটা যদি মাইনাস কিউ হয়, ডাইপোল স্ট্রেংথ পি। আর এদের ভিতর যদি ওই যে ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স দূরে আছে আর, এটা কি হইতো 1/4 পাই এপসাইলন নট বাই ইন্টু কি পি বাই আর কিউব। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। তো এই ফর্মুলাটা আসতে হচ্ছে যখন এটা কি এরকম পুরো এই যে অ্যাক্সিস এর উপর থাকে, বাট এটা এই পি পয়েন্টটা যদি অ্যাক্সিস এর উপর না হয়ে যে কোনো একটা এরকম রিয়া পয়েন্টে হইতো, মানে একটা থিটা যে কোনো একটা জেনারেল পয়েন্টে হইতো, সেই ক্ষেত্রে এইটার ফরম্যাটটা আসতো হচ্ছে এরকম একটা ফরম্যাটে আসতো। এই ফর্মুলাটা তখন এরকম একটা ফরম্যাট নিয়ে নেওয়া হতো। এই কথাটা আক্তার স্যার বলছিলেন আর কি। উনি হচ্ছে 18 ব্যাচের রেকর্ডিং এক্স্যাক্টলি এই কথাটাই বলছেন, যে যদি আমরা অ্যাক্সিস কে বাদ দিই, তাহলে ফর্মুলাটা হচ্ছে শুধুমাত্র এটা আসতো না, যে কোনো একটা জেনারেল পয়েন্টের জন্য আলটিমেট ফর্মুলাটা এরকম আসতো। বাট কেমনে আসতো এটা এত এক্সপ্লেন করেন না ডিটেলসে, আমাদের জানার দরকার নাই, পরীক্ষা আমরা এটুকু মুখস্থ লিখে দিলেই হবে। তো এইটা হচ্ছে আমাদের কি সেই ফরম্যাটটা আর কি। তো আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফরম্যাটটা পেয়ে গেছি। এখন ভেক্টর অ্যানালাইসিস করার জন্য পি ডট আর হচ্ছে পি আর কস থিটা হয়, এটা আমরা জানি অলরেডি ভেক্টর থেকে, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দা কি ডাইপোলস, ডাইপোল এন্ড ডাইপোল স্ট্রেংথ এন্ড আর, মানে ওই যে আর পরিমাণ ডিস্টেন্সটা আর কি কতটুকু দূরে আছে আর কি। তো এখন এখানে একটা কথা বলা হয়েছে, এই কথাটা একটা ইম্পর্টেন্ট কথা। দি ফিল্ড ই ইনডিউসেস ইন আদার নন পোলার মলিকিউল অ্যান্ড ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি প্রাইম প্রপোর্শনাল টু ই। যেখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা সরানোর জন্য একটা কনস্ট্যান্ট আনা হয়েছে আলফা, এই আলফাটাকে বলা হইতেছে পোলারাইজেবিলিটি অফ মলিকিউল। এখন এই লাইনটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। লাইনটা হইতেছে আমরা তো পড়ে আসছি ওই যে ভ্যান্ডার ওয়ালস পড়ছি না আমরা এই 11 12-এ। তো ভ্যান্ডার ওয়ালস ফোর্স থেকে আমরা কি দেখছি, যে আমার হচ্ছে এখানে একটা রিয়া থাকে, এখানে একটা থাকে, বা হচ্ছে আমরা ভ্যান্ডার ওয়ালস ফোর্স বলার দরকার নেই, আমরা পোলার আর নন পোলার মলিকিউল নিয়ে হিসাব করি। তো এটা একটা পোলার মলিকিউল। পোলার মলিকিউল আমরা কি সবাই জানি এক পাশে পার্সিয়ালি পজিটিভ থাকে, এক পাশে পার্সিয়ালি নেগেটিভ থাকে। তো
এক পাশে পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ আলো যখন একটা পোলার মলিকিউল একটা নন পোলার মলিকিউলের সংস্পর্শে আসে, তো সংস্পর্শে আসলে কি ওইটাও কি নন পোলার হয়ে যায়? নন পোলার হয়ে যায় কেমনে? এই যে এইদিকে যেহেতু ইলেকট্রন আছে, এই পার্শিয়ালি নেগেটিভ চার্জ এই ইলেকট্রন গুলোকে এই পাশে ইলেকট্রন গুলোকে রিপেল করে ওই পাশে পাঠায় দেয়। আলটিমেটলি এই জায়গায় একটা পজিটিভলি চার্জ ডেভেলপ হয়, পরে একটা একটার মধ্যে অ্যাট্রাকশন তৈরি হয়। তো এই যে যে সিস্টেমটা, তার মানে কি এর ইলেকট্রিক ফিল্ডটা, এই যে এর যে 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 ডাইপোল, এই যে যে ডাইপোলটা, এই ডাইপোলের কি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে। তো ওই ইলেকট্রিক ফিল্ডটা আসার কারণেই তো এই জায়গায় আর কি নতুন একটা ডাইপোল ইনডিউস হয়েছে, রাইট? এই পাশে সব এই যে ইলেকট্রন গুলো আর কি একটু এক সাইডে সরে আসছে, তো এই পাশে পার্শিয়ালি পজিটিভ এর পার্শিয়ালি নেগেটিভ। তো এটা তো হয়েছে আসলে এর ইন্ডাকশনের কারণে। তো এর ইলেকট্রিক ফিল্ডটা যখন এখানে হিট করছে, তখন এই জিনিসটা হয়েছে। তো এই যে যে এটার জন্য যে নতুন রিয়াটা তৈরি হয়েছে, কি বলে, ডাইপোল স্ট্রেংথটা যে তৈরি হয়েছে, এটার জন্য যে নতুন ডাইপোল মোমেন্টটা তৈরি হয়েছে, তো ওই ডাইপোল মোমেন্টটা কি হবে? ওই যে ওর ইলেকট্রিক ফিল্ডের প্রপোর্শনাল হবে, এই কথাটা আর কি এখানে বলা হয়েছে যে ওই ইনডিউসড ডাইপোল মোমেন্ট পি প্রাইম সবসময় ওই যে যে ইনডিউস করছে তার ইলেকট্রিক ফিল্ডে প্রপোর্শনাল হবে। তো পি প্রাইম ইজ ইকুয়াল টু আলফা ই, এখান থেকে আমরা পেয়ে গেছি। আর আমরা তো অলরেডি জানি যে পি ডট ই, ওই যে ইলেকট্রন ফিল্ড ওই যে পিই কস থিটা হয়। এটার ডেরিভেশন তো হচ্ছে আমরা রিয়েতে দেখে আসছি। ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম এর হচ্ছে স্লাইডে হচ্ছে আমরা পড়ছি যে ইউ মানে কি পোটেনশিয়াল এনার্জি অফ ইনডিউসড ডাইপোল। পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি মাইনাস পি ডট ই হয়, আমরা পড়ছি অলরেডি। ওই যে পি কস থিটা পড়ছি। তো ওই মাইনাস পি ডট ই, এখন এই পিটাকে কি আমরা আলফা ইন্টু ই বলতে পারি। তো আলফা ইন্টু ই বলার পর এই লাইন থেকে এটাকে আমরা এই লাইনে চলে আসে। তো তারপর এই লাইন থেকে যে এই লাইন কেমনে আসে, এই লাইন হচ্ছে আমি নিজে অনেকজনকে জিজ্ঞাসা করছি। এবং বইতে কি এটা নেওয়া হয়েছে বাইজারের বই থেকে, এই যে এই ডেরিভেশনটা বাইজারের বই থেকে নেওয়া হয়েছে, ম্যাডাম বলে দিছিল। বাইজারের একটা চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, বাইজারের বইয়ের চ্যাপ্টার। এখন এই লাইন থেকে যে এই লাইন কেমনে আসছে এটা বইতেও ব্যাখ্যা করা নাই। এটা আর কি আমি 18 ব্যাচের রেকর্ডিং এও ব্যাখ্যা করতে দেখি নাই স্যারকে। এবং ক্লাসে ম্যাডাম, আমাদের ক্লাসে এ সেকশনে এই জিনিসটা ম্যাডাম ব্যাখ্যা করেনি, কারণ এই জিনিসটা ম্যাডাম স্কিপ করে চলে গেছিলেন তো ভুলে। একদম লাস্ট ক্লাসে বলে দিচ্ছেন যে এখানে একটা টপিক আছে, এটা তোমরা নিজেদের মতো পড়ে নিও, এটা কঠিন কিছু না, নিজেরা পড়লে বুঝবা আর কি। ওইভাবে ম্যাডাম আর কি এটা কভার করে দেন। জাস্ট আর কি লাস্টে এই যে একটু কিছু কথাবার্তা বলে দিচ্ছিলেন আর কি এগুলা নিয়ে, বাট একদম এক্স্যাক্টলি এরকম ধরে ধরে পড়াই দেন। তো এই লাইনের পর এই লাইনটা কেমনে আসছে এটা ম্যাডাম ক্লাসেও পড়ায়নি, বইতেও দেয়নি, এবং আমাদের পড়ার দরকারও নেই, আমরা জাস্ট নর্মালি মুখস্থ করে নিবো। এবং আমি অনেককেই জিজ্ঞাসা করছি, সীমান্ত এবং অনেককেই জিজ্ঞাসা করছি, অনেকের সাথে ডিসকাস করার চেষ্টা করছি, অনেকেই ধরতে পারেনি যে এটা আসলে কেমনে আসছে। তো কি করবো, এটা হচ্ছে আলটিমেটলি এই লাইনের পর এই একটা লাইন জাস্ট আমরা মুখস্থ রেখা বসাই দিব, দিলাম। বসানোর পর কি করব, এটা কি একটু ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে এরকম কিছু একটা আসে। তো এরকম কিছু একটা আসার পর আমরা কিন্তু আসলে বলতে পারি যে এই জিনিসটা আসলে এই ইউটা কি আমার পোটেনশিয়াল এনার্জিটা কি আসলে আমার হচ্ছে এই r⁴ 1/r⁴ 6 এর কি প্রপোর্শনাল হইতেছে। তো এখন আমরা ফোর্স কি, ফোর্স হচ্ছে ওই যে মাইনাস ডিভি বাই ডিআর পড়ছি না, যে এফ ইজ ইকুয়াল টু, এটা তো আমরা আগে থেকেই জানি যে ফোর্স হচ্ছে ডিইউ বাই ডিআর। এটা তো আমরা হচ্ছে এই যে নিউটনের মেকানিক্সের সূত্র থেকে অলরেডি জানি। কারণ কি, এই যে ইউটা হচ্ছে এনার্জি, ওয়ার্ক, এই যে এফ ডট ডিআর ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ বলতে পারি না, তো এটাকে তো ডিইউ ও বলা যায়। তো ওই জিনিস থেকে আর কি আমরা তো বলতে পারি যে ফোর্সটা কি, এটাকে ফোর্সটা কি বলতে পারি, ডিইউ বাই ডিআর। ইউ কে আর এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, এখন এই 1/r⁴ 6, r⁻⁻6 কে তো ডিফারেন্সিয়েট করলে r⁻⁻7 আসবেই। তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে এটা কি প্রপোর্শনাল টু 1/r⁻7 আসে। কি আসে, 1/r⁻7 আসে আলটিমেটলি। তো তো এখান থেকে আমরা হচ্ছে বলতে পারি যে এই রিয়ে গুলো হচ্ছে ফোর্সটা, যে তাদের ভিতর যে আসলে যে এই এই যে অ্যাট্রাকটিভ যে ফোর্সটা, অ্যাট্রাকটিভ ফোর্স একটা পোলার এবং নন পোলার মলিকুলের ভিতরে অ্যাট্রাকটিভ ফোর্সটা কি 1/r⁻7 এর ইনভার্সলি প্রপোর্শনাল, r⁻7 এর ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এটা পরীক্ষা আসতে পারে যে দেখাও যে কিভাবে আর কি একটা পোলার আর নন পোলার মলিকুলের ভিতরে অ্যাট্রাকটিভ ফোর্সটা r⁻7 এর ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তো সেই ক্ষেত্রে এই পুরো স্লাইডটা আর কি এই পর্যন্ত দেখাই দিলে আর কি হয়ে যাবে আর কি। এটাই আর কি এই স্লাইডে বুঝাইতে চাইছিল আর কি। তো এবার চলে আসি আমরা হচ্ছে বন্ড এনার্জি এন্ড ম্যাডেলান কনস্ট্যান্ট। তো বন্ড এনার্জিটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। যে কোহেসিভ এনার্জি ইজ দ্য ওয়ার্ক, এই যে এই কথাগুলো আমি আগে বলে ফেলছি, যে কোহেসিভ এনার্জি ইজ দ্য ওয়ার্ক নিডেড টু রিমুভ অ্যান অ্যাটম ফ্রম আ ক্রিস্টাল। সো সো ইট ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অফ দ্য বন্ড হোল্ডিং ইন দ্যাট প্লেস। তো NaCl যে বন্ডটার ভিতরে কি একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে, এবং Cl এর মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে, মানে ভিতরে কি একটা পোটেনশিয়াল এনার্জি কাজ করতেছে, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তো ওরা যেই পোটেনশিয়াল এনার্জিটা একটা থেকে অ্যাট্রাক্ট করে আসছে, আমি যদি বাইরে থেকে ওই পরিমাণ এনার্জি দিয়ে দিই তাহলে কি বলটা ভেঙে যাবে? তার মানে কি ওই পরিমাণ এনার্জিকে তো আসলে আমরা কি কোহেসিভ এনার্জি বলতে পারতেছি। এই কথাটা আর কি এখানে বলা হয়েছে যে এটাই কি ওই বন্ডটাকে বন্ডটার স্ট্রেংথ থেকে বুঝাইতেছে আর কি।
তো এই কোহেসিভ এনার্জির আবার দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে কুলম্ব এনার্জি, কারণ কি এন এ প্লাস এবং সিএল মাইনাস থেকে একটা একটাকে অ্যাট্রাক্ট করে রাখে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে। তো ওইটাই তো আমার হচ্ছে কুলম্ব ফোর্স দাঁড়াইতেছে। তো ওটা যদি আমার কুলম্ব ফোর্স দাঁড়ায়, তাহলে কিন্তু আমি হচ্ছে যে কোনো একটা, যে কোনো একজনের জন্য কিন্তু এই যে কোনো একটা অ্যাটমের জন্য, এই যে দেখতে পাইতেছি এটা এটা সম্পর্কে আইডিয়া আছে আমাদের, ওই যে NaCl আর এসিসি স্ট্রাকচার। তো একটা এনে আর একটা সিএল এর মধ্যবর্তী কি অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে Q1/4πε0 Q² Q1 × Q2/r²। তো এদের মধ্যে ডিস্টেন্স যদি হচ্ছে আর হয়, এদের মধ্যে ডিস্টেন্সটা আর আর ধরলাম আছে, এখানে হচ্ছে ফোর্স বের করেনি, এখানে পোটেনশিয়াল এনার্জি বের করছে, আমরা পোটেনশিয়াল এনার্জি হিসাব করি। তো এর মধ্যে পোটেনশিয়াল কি 1/4πε0 Q1 × Q2/r হয়, এটা তো আমরা জানি। তো এখন এখান থেকে এতটুকু ডিস্টেন্স আর ধরা হয়েছে, ঠিক আছে, এই যে বা এখান থেকে এতটুকু ডিস্টেন্স আর ধরা হয়েছে। এখন একটা ক্লোরিনের নিয়ার বাই নিয়ার বাই মোস্ট অ্যাটম কয়টা হয়? এই যে অপোজিট গুলাই তো নিয়ারেস্ট অ্যাটম থাকে, এটা তো আমরা ওই যে এসএসসি তে শুরুতে লেকচার থেকে পড়ে দেখে আসছি, লেকচার 7 এ দেখছি যে এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কত হয়, 6। প্রত্যেকের হচ্ছে 6। এবং নিয়ারেস্ট যে অ্যাটমটা থাকে A/2 ডিস্টেন্সে, ওইটা কিন্তু হচ্ছে 6টা থাকে এবং অপোজিট নেচারের হয়। মানে ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু Na হয়। তো কি সেটা কি একটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে? তো অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য কিন্তু আমার পোটেনশিয়াল এনার্জি গুলো কিন্তু নেগেটিভ হয়, ঠিক আছে। ওই যে আর হচ্ছে এই যে পজিটিভ চার্জ আসে, পজিটিভ চার্জ চলে আসে, আর এরকম কটা টোটাল 6টা থাকে না। তো 6 × 1/4πε0 Q1 × Q2/r। এখন পোটেনশিয়ালের ফর্মুলা তো হচ্ছে কি, আমি ইউনিট পরিমাণ চার্জের জন্য হয় 1/4πε0 Q0/r। এ তো ইউনিট পরিমাণ চার্জের জন্য। আর এখন কি আমরা হচ্ছে চার্জটা ইউজ করবো কার, ইলেকট্রনের চার্জ ইউজ করবো। তো ওইটার সাথে যদি গুণ করে দিই, তাহলে কি আমরা টোটাল পোটেনশিয়াল এনার্জিটা পেয়ে যেতেছি যে কোনো একজনের জন্য। আর এখন টোটাল কয়টা আছে, 6টা আছে। তো 6 দিয়ে গুণ করে দিচ্ছি এবং আমরা টোটাল পোটেনশিয়াল এনার্জিটা পেয়ে গেছি, পাইলাম। তো এটা তো আমরা ফার্স্ট নেইবারের হিসাব করছি। তো এবার যদি আমরা সেকেন্ড নেইবারের হিসাব করি, তো সেকেন্ড নেইবার কারা কারা? সেকেন্ড নেইবার হচ্ছে যে √2/2, মানে কি 1/√2 ডিস্টেন্স দূরে যারা আছে। এবং এবার যারা আছে, এই যে একটা দুইটা তিনটা, এবং কিন্তু টোটাল 12টা হয়, আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি আগে, ওই যে লেকচার 7 পড়ে আসছি। তো ওই যে যে এবার টোটাল কিন্তু 12টা হইতেছে, মানে তো আমি বুঝতেছি 12 দিয়ে গুণ করা লাগবে। বাট এবার কিন্তু চার্জ গুলা কিন্তু পজিটিভ, মানে কি যে এটা কি সেম রিয়ানা, তার মানে কিন্তু আগের বার কিন্তু ই গুণ করছিলাম, এই জন্য কিন্তু সামনে একটা মাইনাস আসছিল। বাট এবার কিন্তু আর মাইনাস আসবে না, কারণ কি সেম নেচারের জিনিস তো একটা দিয়ে আরেকটা গুণ করে দিলে কি 12 স্কোয়ার হয়ে যাইতেছে। আর ওই যে 1/4πε0 r, এবার তো আর আর আসবে না, এবার আর এর জায়গায় কি আসবে, 1/√2r। তো সেই ক্ষেত্রে কি, ওই যে √2 হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো আহ A/√2, A/√2, wait a second. একটা থেকে আরেকটা কি √2 আর ডিস্টেন্স দূরে? এখান থেকে এটুকু হচ্ছে √2r। আচ্ছা ওইটা এখানে মানে একটা একটু সমস্যা হয়েছে, একটু দেখে আসি। লেকচার 7, এখানে তো সেকেন্ড নিয়ারেস্ট নেইবার ডিস্টেন্স হচ্ছে A/√2 ছিল। সেকেন্ড নিয়ারেস্ট নেইবার ডিস্টেন্স A/√2 ছিল। বাট এই ক্ষেত্রে এই পুরোটা হচ্ছে √2 a, পুরোটা হচ্ছে √2 a হয়, রাইট? √2 a, আবার হচ্ছে এটুক থেকে এতটুকুর ডিস্টেন্স হচ্ছে √2। তাহলে তো আসা উচিত A/√2। কিন্তু একটা থেকে আরেকটা ডিস্টেন্স হচ্ছে এখানে হচ্ছে √2 আর কেন আসলে, এটা কি ফিগার আউট করতে হবে। একটা থেকে আরেকটা ডিস্টেন্স √2 আর কেমন হয়, এটা যদি A/√2 হয় এবং A/√2 ইজ ইকুয়াল টু 2 × r। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, হ্যাঁ। আচ্ছা আমি এটা এক্সপ্লেন করতেছি এটা কিভাবে আসছে। তো এটা আসছে বেসিক্যালি এইভাবে যে আমরা কিন্তু জানি যে এতটুক ডিস্টেন্স, এই যে পুরোটাই কি, এই যে পুরোটা হচ্ছে আমরা জানি হচ্ছে a, মানে একটা ল্যাটিস কনস্ট্যান্ট a, রাইট? তো এই পুরো ডিস্টেন্সটা কি, √2 a। এটা যদি √2 হয়, জাস্ট এতটুক অর্ধেক কত, রুট, সরি A/√2 হয়।
এতটুকু অর্ধেক কত হয়? a/√2 হয়। এখন এটা তো হচ্ছে এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে কি এরকম পুরা ইয়ে আছে। এটা তো হচ্ছে দেখানো হয়েছে যে এটা কি একটু ফাঁকা আছে এগুলোর ভিতরে, কিন্তু আসলে তো ফাঁকা নেই, একদম ক্লোজলি প্যাক থাকে না? তো ক্লোজলি প্যাক থাকলে কি আমরা যদি এই লাইনটা জাস্ট এই লাইনটা হিসাব করি, তাহলে আমরা কি দেখবো? যে এরকম পাশাপাশি এরকম এক ডায়াগোনালি কি তিনটা একই রেডিয়াসের জিনিস আছে আর কি। তো এখান থেকে যদি এটুকের অর্ধেক নিই, তা এর অর্ধেক কতটুকু? এতটুকু না? মানে কি পুরা রেডিয়াসের কি দুইটা দুইটা রেডিয়াস টোটাল, আর প্রত্যেকের রেডিয়াস যদি আর হয়, তাহলে আমরা কি বলতে পারি প্রত্যেকের থেকে একজন থেকে আরেকজনের দূরত্ব তাহলে কত যাইতেছে? একজনের রেডিয়াস যদি আর হয় তাহলে দূরত্ব কত? 2r। এই 2r সমানই তো হচ্ছে a/√2 আসতেছে, রাইট? তো এটা যেহেতু a/√2 আসতেছে, এখন এই যে পুরোটাই তো আসলে এর রেসপেক্টে, রাইট? তো আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি, সরি, a/√2, a/√2 হচ্ছে দুইটা আর এর সমান। তো আমাদের লাগবে হচ্ছে আর, একটা থেকে আরেকটা ডিস্টেন্স, তো একটা থেকে আরেকটা ডিস্টেন্স হচ্ছে 2r, একটা থেকে একটা ডিস্টেন্স হচ্ছে 2r মানলাম, 2r। এই 2r থেকে যদি হচ্ছে 2r, তো প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব যদি হচ্ছে 2r হইতো, 2r হচ্ছে a/√2 এর সমান। উম, এখানে √2r কেমনে আসছে এটা আমি নিজেও এখন শিওর হতে পারতেছি না, কাইন্ড অফ। each of the distance √2r away। আচ্ছা, এটা হচ্ছে আমি কাইন্ড অফ এখন ফিগার আউট করতে পারতেছি না, যে এটা এটা আমি এতদিন খেয়াল করিনি। আমি ভাবছিলাম যে এটা আর কি ঠিকই আসে যা হিসাব করলে। তো এটা এটা আমি এখন আপাতত হয়তো মেবি আর কি ফিগার আউট করতে পারতেছি না, মাথায় আসতেছে না, বাট হচ্ছে আহ √2r তো কেমনে হয়? √2r হচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, বুঝে গেছি, মেবি বুঝছি এখন। এই পুরাটা হচ্ছে হচ্ছে ডায়ামিটার। তো একটা ডায়ামিটার আর একটা ডায়ামিটার, একটা ডায়ামিটার একটা ডায়ামিটার যদি কর্নারে হয় তাহলে কি একটা রেডিয়াস আর একটা রেডিয়াস আর। আচ্ছা আচ্ছা, বুঝছি, এটা হচ্ছে পুরাটা হচ্ছে আর, আর √2 4 বাই, আচ্ছা এটার আমি এখন ইয়ে করতেছি না, রেকর্ডিংটা হচ্ছে ফাও আর কি বড় হয়ে যাবে, তাই আর কি আপাতত হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ আর কি, এটা আমি আপাতত ফিগার আউট করতে পারতেছি না যেটা √2 আর এক্স্যাক্টলি কেন আসলো, বাট এটা আমি হচ্ছে ফিগার আউট করতে পারলে পরে অবশ্যই জানাই দিব। তো আপাতত জানিয়ে রাখি যে এটা এটা আপাতত আর কি আমরা ধরে নিলাম যে মুখস্থই করে নিতেছি আর কি, যে 12 ইন্টু ই স্কোয়ার, মানে 1/4πε0 ই স্কোয়ার বাই নিচে তো আর বসাইতাম, জাস্ট এটা থেকে একটা একটা √2r পরিমাণ দূরে বলে হচ্ছে এই √2r বসাই দিছি আর কি। আর এর জায়গায় আগের বার হচ্ছে আর বসছিল, আর ডিস্টেন্স দূরে ছিল, এবার হচ্ছে √2r ডিস্টেন্স দূরে হয়েছে আর কি। তো আগের বার আর ডিস্টেন্স, ও আচ্ছা আচ্ছা, এবার বুঝে গেছি, সরি সরি সরি, এবার এতক্ষণে বুঝতে পারছি। সেটা হচ্ছে আমি কি করছিলাম আগের বার, একটা থেকে আরেকটা ডিস্টেন্স আর ধরছিলাম, মানে বেসিক্যালি এই যে একটু মোসানি, এতক্ষণে মাথায় আসছে আর কি। মুখস্থ কিছু না, আমি এক্সপ্লেন করে দিতেছি এটা তাড়াতাড়ি ফাস্ট। আচ্ছা, সো এতটুক ডিস্টেন্স কে তো আমরা কি ধরছিলাম? আর ধরছিলাম। এতটুক ডিস্টেন্স কে যদি আমরা আর ধরি, মানে বেসিক্যালি কি, যে এতটুককে যদি আর ধরে থাকি, তাহলে এখান থেকে এতটুক তো ইজিলি √2r হবেই, কারণ কি এটা ডায়াগোনালটা ধরে নিতেছি। মানে এখানে আরটা কোনো রেডিয়াস টেডিয়াস না, এটাই আমাদের বোঝা ভুল হয়েছে আর কি। তো আমরা যদি এই যে ছোট স্কোয়ারের এই পোর্শনটা যদি আর হয়, এতটুকু পোর্শন যদি আর হয়, তাহলে কি এই ডায়াগোনালটা কি √2r হবে না? তো ওইখান থেকে আর কি √2r আসছে, কারণ কি এবার তো হচ্ছে আমরা কি ডায়াগোনালি হিসাব করতেছি এটা থেকে এটা কতটুকু দূরে আছে। তো ওই অনুযায়ী আর কি এখানে আছে তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে √2r আসছে। আর যেহেতু এরকম সেকেন্ড নেইবার ডিস্টেন্স কি টোটাল, সেকেন্ড নেইবার টোটাল 12টা ছিল, তো 12 ইন্টু 1/4πε0 বাই √2r ইন্টু কি একটা ইউনিট চার্জের জন্য এখন কি ইলেকট্রনের অ্যাট্রাকশন হতেছে, তো আরেকটা ইলেকট্রনের চার্জ গুণ করে দিচ্ছে, তো স্কোয়ার হয়ে গেছে, আর 12 দিয়ে গুণ করার ফলে আমাদের √2টা এরকম চলে আসছে। তো এরকম কিন্তু আমাদের থার্ড নেইবার আছে, ফোর্থ নেইবার আছে, ফিফথ নেইবার আছে। এখন আমাদের কি, আমরা হচ্ছে ক্যালকুলেশন নিয়ে আসলে আমরা হচ্ছে ফার্স্ট নেইবার এবং সেকেন্ড নেইবারের পোটেনশিয়াল এনার্জি গুলো হিসাব করি, থার্ড নেইবার থেকে এগুলা হচ্ছে হিসাব করি। ওই হিসাবটা কেমনি করি আমি একটু দেখতেছি। তো আমি যদি সবগুলো এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড নেইবারের জন্য যে টোটালি যে কুলম্ব এনার্জি গুলো যদি আসে, এই কুলম্বের জন্য, কুলম্ব ফোর্সের জন্য যে এনার্জি গুলো অ্যারাইজ করতেছে, এনার্জি গুলো যদি সব আমি যোগ করতে থাকি, তো যোগ করতে থাকলে এই U1 যোগ করছি পুরা এটা, উ2 যোগ করছি এটা, একইভাবে যে থার্ড ফোর্থ এরকম কি যোগ হইতে হইতে কি একটা সিরিজের মতো একটা তৈরি হয়ে যাবে।
তো আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে এই পুরা যে সিরিজটা যদি যোগ করে যা আসতো ওই ভ্যালুটাকে হচ্ছে আমরা মেডেলান কনস্ট্যান্ট বলি। ওই যে যে পুরো সিরিজের যে ভ্যালুটা, ওটাই আমাদের কি এই সেই আলফা মেডেলান কনস্ট্যান্টটা। তো এখানে আর কি মেডেলান কনস্ট্যান্টটা হচ্ছে আমরা এই এই জিনিসটাকে রিপ্লেস করে দিতেছি আলফা দ্বারা, মেডেলান কনস্ট্যান্ট দিয়ে আমরা রিপ্লেস করে দিতেছি, আর কিছু না। তারপর এখানে একটা কথা বলে দিচ্ছি, এই কথাটা আর কি পুরোই মুখস্থ, আমিও আর কি বেসিক্যালি মুখস্থ করে নিয়েছি। সেটা হচ্ছে এখন আমরা তো হচ্ছে কুলম্ব ফোর্সের জন্য একটা কি পাইছি, রিয়া পাইছি, কি বলে এটাকে, কোহেসিভ এনার্জির একটা পার্ট ছিল কুলম্ব ফোর্স, ওইটার জন্য আমরা কি কিছু কুলম্ব ফোর্সের জন্য এনার্জি পাইছি, কিছু কোহেসিভ এনার্জি একটা পার্ট কুলম্ব ফোর্সের জন্য পাইছি, যেটাকে ইউ কুলম্ব বলতেছি। এখন এই কোহেসিভ ফোর্সের আরেকটা পার্ট যেটা আসে সেটা আসে হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপালের কন্ট্রিবিউশনের জন্য। এক্সক্লুশন প্রিন্সিপালের কন্ট্রিবিউশনের জন্য যে এনার্জিটা আসে সেটা কি রিপালসিভ এনার্জি হয়, ওই জন্য আর কি ওটা হচ্ছে ইউ, আর এটা বি বাই আর টু দি পাওয়ার এন বলে দেওয়া হয়েছে। মানে এক্সক্লুশন প্রিন্সিপালের জন্য কিভাবে আর কি এটা রিয়া হইতেছে, রিপালসিভ এনার্জি হইতেছে, এটা আমি ক্লিয়ার না। মানে এটা এটা যেহেতু ম্যাডাম ক্লাসে পড়াইনি এবং এটা কেন আসে আমি নিজেও জানি না। বই রিডিং করলেও খুব একটা কিছু পাওয়া যাবে না, কারণ এই লাইনগুলো আসলে বই থেকে তোলা হয়েছে। তো এটা কি আমি নিজেও জানি না, তো আপাতত হচ্ছে কাইন্ড অফ আমি মুখস্থই করে নিছি। তবে এটার পিছনে অনেক টেন্টেটিভ থিওরি দেওয়া যায়, মানে আনসার্টেন কিছু থিওরি বলা যায়, যেমন ওই যে পাউলের এক্সক্লুশন প্রিন্সিপালে কি বলা হয়েছিল, যে হচ্ছে একটা সিঙ্গেল মানে দুইটা সেম স্পিনের রিয়া আসতে পারবে না। তো ওই দুইটা সেম স্পিনের ভিতরে হয়তো হচ্ছে একটা রিয়া তৈরি হইতো। মানে এখান থেকে অনেক আজেরা থিওরি বানানো পসিবল আর কি, নিজের মতো করে আর কি ফিজিক্স বানানো পসিবল, তাই আর কি আমি ওগুলো আর বলতেছি না, ধরে নিতেছি। মানে আমি নিজের মতো একটা বানাইছিলাম আর কি, ওই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের সাথে রিপালশনটাকে রিলেট করে আর কি একটু মানে ভুগিচুগি করে বানাই দিছিলাম। বাট এত আসলে প্যারা নেওয়ার দরকার নেই, যা জানলেই হইলো যে আর কি মানে এই কাইন্ড অফ এই জিনিসটা মুখস্থ করে নিলেই হইল যে ইউ রিপালসিভটা বি বাই আর টু দি পাওয়ার এন আসবে, কিসের জন্য আসবে, এক্সক্লুশন প্রিন্সিপালের কন্ট্রিবিউশনের জন্য আসবে। এত প্যারা না নেওয়া থেকে এমনি মুখস্থ করে নেওয়া আর কি বেটার। তো এই ইউ রিপালসিভ সাইনটা হচ্ছে যেহেতু রিপালসিভ এই জন্য কি এটা হচ্ছে পজিটিভ আসতেছে, আর এটা হচ্ছে কি মাইনাস আসছিল। তো এবার কি করা হয়েছে, ইউ টোটালটা কি আসলে কুলম্ব এবং রিপালসিভের যোগফল, তো আমি একটাকে আরেকটাকে যোগ করে দিচ্ছি গেলাম। এখন আমরা কিন্তু হচ্ছে কেমিস্ট্রিতে একটা জিনিস পড়ছিলাম, এই জিনিসটা আমার মনে আছে ওয়ান মানে মাহবুব স্যার পড়াইছিলেন কেমিস্ট্রিতে, যে হচ্ছে একটা জিনিস মানে দুইটা অ্যাটম যখন হচ্ছে দুইটা অ্যাটমের মধ্যে কি আম, এই যে পোটেনশিয়াল এনার্জিটা মানে লোয়েস্ট কখন হইতে পারে, যখন তারা একটা অপটিমাম ডিস্টেন্সে থাকে। এই অপটিমাম ডিস্টেন্সে থাকলে কি তাদের হচ্ছে একটা লোয়েস্ট পরিমাণ এনার্জি তারা গেইন করে। অপটিমাম ডিস্টেন্স থেকে যদি একটু বেশি হয় তাহলে কি এনার্জি আর একটু হাই হয়। আবার ওই অপটিমাম ডিস্টেন্সের থেকে যদি আরো কাছে চলে আসে তখন কিন্তু আবার রিপালশনটা বেড়ে যায়। রিপালশনের হিসাব চলে আসে, নিউক্লিয়াস নিউক্লিয়াসের রিপালশন, তখন কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা আবার বেড়ে যায়। তার মানে এই যে যখন এই যে দুইটা অ্যাটম কি কাছে গেছে, এটা হচ্ছে মাহবুব স্যার এভাবে দেখাইছিলেন, যখন এটম একটু দূরে দূরে ছিল তখন কি এদের পোটেনশিয়াল এনার্জি একটু বেশি ছিল। এখানে এসে কি তারা একদম হচ্ছে একটা অপটিমাম ডিস্টেন্স কি কাছে চলে আসছে। আর এখানে গিয়ে কি তারা খুবই যখন বেশি কাছে চলে আসে দুইটা অ্যাটম, তখন কি তাদের মধ্যে এনার্জিটা বেড়ে যায়। এটা কি কেমিস্ট্রিতে মাহবুব স্যার পড়াইছিলেন আর কি। তো এটাই আর কি ওইটাই বুঝাইতে চাইতেছি যে এই ফর্মটাতে এই যে এটাই কি একটা অপটিমাম ডিস্টেন্সে যখন দুইটা অ্যাটম একটা একটা কাছে থাকবে, তখনই কি ওইটা হচ্ছে একটা অপটিমাম ডিস্টেন্স থেকে তাদের মধ্যে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে লোয়েস্ট পরিমাণ হয়, সবচেয়ে লো পরিমাণ। তো এটা আর কি আমার ওই 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 সেই ইয়াটা কি বলে স্টেটটা। তো এটা যদি হচ্ছে আমাদের ওই স্টেটটা হয়, তো এখন হচ্ছে এখান থেকে আমরা কি দেখতে পারি যে এই আর নট পরিমাণ ডিস্টেন্সের জন্য মানে অপটিমাম ডিস্টেন্সের জন্য হচ্ছে লোয়েস্ট পরিমাণ গিয়ারটা এক্সিস্ট করবে, কি বলে লোয়েস্ট পোটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করবে। তো আমরা এটাকে এখন এই ইউ কে কি আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে জিরো বলে দিব, ডিউ বাই ডি আর হচ্ছে জিরো, মিনিমামটা বের করার জন্য আর কি। তো মিনিমাম বের করার জন্য এই যে এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি আর কি, আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিলে এরকম কিছু একটা আসে। তা আসার পর কি এটা ইকুয়াল টু এটা বলা যায়, এটা ইকুয়াল টু এটা বলে এই বিটাকে এগুলার রেসপেক্টে আইনে ফেলা যায় আর কি, নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে। তারপরে এই বি এর ভ্যালুটাকে আমরা এই মেইনটাতে বসাই দিব, এই পুরো বি এর এই ভ্যালুটাকে আমরা এখানে বসাই দিব, এবং আরটা কিন্তু আর নট হবে কারণ আর নোটে ইউটা মিনিমাম হয়েছিল। তো বিটাকে যখন আমি এখানে বসাই দিচ্ছি, বসানোর পরে পুরো জিনিসটা যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে এরকম কিছু একটা আসে, এরকম কিছু একটা আসে। এবং এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কোহেসিভ এনার্জি, কি টোটাল কোহেসিভ এনার্জি। তো আর সাধারণত এভারেজ রেজাল্ট হচ্ছে এন হচ্ছে মানে এই এন এর এক্সপেরিমেন্ট ভ্যালুটা হচ্ছে 9 হয়, ইউজুয়ালি আর কি 9 হয়। এখন এই এন এর পরিচয়টা কি, এন এর পরিচয়টা খুব সম্ভবত এখানে বলে দেওয়া হয়নি, এন এর পরিচয়টা এখানে বলা নাই, তবে এন এর ভ্যালুটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বা ভ্যালুটা আর কি সাধারণত হচ্ছে 9 এর সমান হয় আর কি। ক্যান বি ফাউন্ড ফ্রম দ্য অবজার্ভ কম্প্রেসিবিলিটিস অফ আয়নিক ক্রিস্টাল। আর এন এর ভ্যালুটা আর কি সাধারণত 9 হয়, এটা একটু বুঝাইতে চাইছে। এবং এই যে যে পুরো ইকুয়েশনের গ্রাফটা কি কাইন্ড অফ এরকম একটা গ্রাফ ট্রেস করে। গ্রাফের ভিতরে হচ্ছে ওই যে রিপালসিভ হচ্ছিল ইউ টু,
ইউ টু এর জন্য যেটা রিপালসিভ ছিল ওইটার গ্রাফ এটা, ইউ 1 বা ইউ কুলম্বের জন্য যেই গ্রাফ ছিল ওইটা এটা। তো এইটা এটাকে যখন আমরা হচ্ছে কম্বাইন করছি আমার এই টোটাল গ্রাফটা চলে আসছে আর কি, মাঝখানের গ্রাফটা। এটাই আর কি এখান থেকে বুঝাইতে চাইছে। এখন এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে, আচ্ছা সরি, এতক্ষণ আমরা যে কোহেসিভ এনার্জিটা পড়ছি ওটা তো আসলে একটা আয়নকে সেপারেট করতে যে এনার্জিটা লাগে, তো ওইটাই হচ্ছে আসলে আয়ন সেপারেশন এনার্জি আর কি। তো আয়ন সেপারেশন এনার্জি, আবার এদের ভিতর কি একটা ইলেকট্রন ট্রান্সফারও হয় কোহেসিভ এনার্জিটা হইতে গেলে। তো আয়ন সেপারেশন এনার্জির সাথে কি আমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার, ইলেকট্রন যাওয়ার এনার্জিটারও কি একটু হিসাব রাখতে হবে। তো ওই ইলেকট্রন ট্রান্সফার এনার্জিকে আমরা কি বলতে পারি, সোডিয়াম থেকে ইলেকট্রন বের হয় তো এন এর জন্য আসতেছে কি আয়োনাইজেশন এনার্জি, এবং ক্লোরিন কি ইলেকট্রনকে একসেপ্ট করে, এই জন্য ক্লোরিনের জন্য আসতেছে ইলেকট্রন অ্যাফিনিটি। তো এই দুইটা, এই আয়োনাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি দুইটা যদি একসাথে যোগ করি তাহলে আমরা পাইতেছি হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার এনার্জি। তো এই ইলেকট্রন ট্রান্সফার এনার্জি প্লাস আমি এতক্ষণ যে ওই যে আয়ন সেপারেশন এনার্জি পড়ছি এই জিনিসটা ডেরাইভ করে আনছি, মিনিমাম যেটা, ওই আর্নটটা কিন্তু ওই যে অপটিমাম ডিস্টেন্সটা যেটার জন্য আর কি পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হয়েছিল। তো ওইটা প্লাস এটা হচ্ছে দুইটাকে একসাথে যোগ করছি, যোগ করে যে টোটাল জিনিসটা আসতেছে ওইটাকে আমরা বলতেছি কি ই কোহেসিভ বা হচ্ছে আমার কোহেসিভ এনার্জি। এখন এটা আর এটা কি একটা একটার সাথে যোগ করলে কি আমরা হচ্ছে কোহেসিভ এনার্জি এটা পেয়ে যাবো, যে ই ট্রান্সফার প্লাস এটা, এই টোটালটাকে আর কি কোহেসিভ এনার্জি বলা হইতেছে। এটা হচ্ছে হাফ দেওয়া হয়েছে কি জাস্ট হয়তো সোডিয়াম নয়তো ক্লোরিনের জন্য, মানে শুধুমাত্র একটা আয়নের জন্য। আর NaCl যদি একসাথে হিসাব করি তাহলে কি হাফ NaCl, Na প্লাস এর হাফ আর Cl মাইনাস এর হাফ, হাফ আর হাফ মিলে টোটাল এক হয়ে যাবে। ওই এক প্লাস এই টোটাল একটা হইতেছে আর কি কোহেসিভ এনার্জি টোটাল এটার জন্য বলা হইতেছে NaCl মলিকুলের জন্য। তো এই পর্যন্ত ছিল বেসিক্যালি হচ্ছে আমাদের লেকচার 9। আর যে বাকি দুইটারই আমি বলছি যে আর আরেকটা রেকর্ডিং দিয়ে হচ্ছে আমি এই যে বাকি দুইটা যে লেকচার 10 আর 11, লেকচার 10 আর 11 এগুলো কাইন্ড অফ মুখস্থ থিওরি পড়া, এগুলো আমি এই বাকি দুইটা রেকর্ডিং আর কি কভার করে দিব আর কি।